কোনো কিছুতেই কোনো কিছু হয় না একটা মানুষের, তখন কেন যেন মনে হয় প্রকৃতি তাকে ভিন্নভাবে তাকে একটা ক্ষতিপূরণ দেয়। কোনো একজন ব্যক্তি যখন সমস্ত কিছুর জ্যাক হতে চান কিন্তু কোনো কিছুর মাস্টার না হন, তখন প্রচণ্ড রকমের পরিচয়হীন হয়ে যান। পরিবেশ পরিস্থিতি না বুঝে যখন কোনো একজন মেধাবী ব্যক্তিও যখন কোনো একটা কাজ করে ফেলেন, তখন ক্রমশ তিনি খেলো হয়ে ওঠেন। মানুষের সবচেয়ে বড় বন্ধু কিন্তু সে নিজেই। নিজেকে প্রশ্ন করতে হয়, নিজেকে উত্তর দিতে হয়। সৃষ্টির উষালগ্ন থেকেই তো প্রত্যেকটা প্রাণী হচ্ছে সংগ্রাম মুখর, প্রতিপক্ষের উপরে হামলা করতে পছন্দ করে, নিজের পেশি শক্তি দেখাতে পছন্দ করে এবং নিজে বিজয়ী হতে পছন্দ করে। অন্যের পরাজয় দেখার আনন্দের চাইতে বড় আনন্দ তো আসলে নেই। নিজেকে প্রশ্ন করি যে পৃথিবীর সৃষ্টি যখন হয়নি তখন আসলে পৃথিবীটা কেমন ছিল। পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তখন এই যে আমাদের চারপাশে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, মহাশূন্য কি তখন মহাশূন্যই থাকবে, নাকি সেটা হিমাঙ্কের নিচে চলে যাবে? কিন্তু আমরা যখন আমাদের জীবনটাকেই সামাজিক যোগাযোগের মাধ্যম নির্ভর করে ফেললাম, তখন আমরা টের পেলাম যে আমাদের জীবন থেকে জীবন কেড়ে নিয়েছেন মার্ক জাকারবার্গ। নিজের কাছে নিজে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায়, এর চাইতে সৎ উত্তর আর হয় না। গ্রামার নাজি, বানান ফ্যাসিস্ট, বানান পুলিশ ইত্যাদি নানান রকমের কুৎসিত অভিধায় অভিহিত হতে হয়েছে। লেখা হচ্ছে অগ্নিগিরির মতো, সুপ্ত অগ্নিগিরির মতো, এটা জ্বলন্ত অগ্নিগিরিতে পরিণত হবে। মেধাহীন কিন্তু জনপ্রিয়, তারা হচ্ছেন বিদেশি সিনেমার মতো। তাদেরকে দিয়ে সিনেমা হল বা লেখালেখি জগৎটা টিকিয়ে রেখে আর্ট ফিল্ম পরবর্তীতে চালানো যায়। আমরা যদি মানসিকভাবে বড়লোক হতে চাই, ভ্রমণের কোনো বিকল্প কোনো কালেই ছিল না। একজন লেখক তার লেখার ভিতর দিয়ে সময়কে পড়ার চেষ্টা করেন, কিন্তু লেখককে পড়ার চেষ্টা করে কয়জন? আজ আমরা একজন লেখককে পড়ার চেষ্টা করব, জানবো তার সাহসের গল্প, তার তৈরি হওয়ার গল্প এবং জীবনকে তিনি কিভাবে ভাবেন এবং এই সময়কে তিনি কিভাবে মোকাবেলা করেন। একজন প্রাজ্ঞ তারুণ্য আখতারুজ্জামান আজাদ। আপনাকে থ্যাংক ইউ বা ধন্যবাদ, সময় দিয়েছেন আপনি। লেখকদের বা যারা চিন্তা করেন তাদের একটা প্রস্তুতি কাল থাকে, প্রস্তুতি পর্ব থাকে। একজন মানুষ চিন্তা করছে, লিখছে, কিন্তু তার পেছনে একটা জার্নি আছে। আপনার প্রস্তুতিটা কেমন ছিল লেখক হিসেবে? আমার আসলে ওরকমের প্রস্তুতি ছিল না, তবুও ছেলেবেলাকার জার্নিটা বা ওই ভ্রমণটার কথা যদি বলি, তাহলে বলতে হয় যে ছেলেবেলায় আমি আসলে, আমাকে কেউ খেলায় ওভাবে নিত না। খেলতে গেলে আমি আসলে খেলতে পারতাম না। আমি শারীরিকভাবে অতটা খেলাধুলার উপযোগী ছিলাম না। যদি ক্রিকেট খেলতে যেতাম, ব্যাটসম্যান হিসেবে ব্যাটটা আমি ধরতে পারতাম না। যদি বোলিং করতে যেতাম তাহলে 4-5 হাত দূর থেকে ওয়াইড হয়ে যেত। উইকেট কিপিং করতে গেলে একটা বলও ধরতে পারতাম না। এমনকি অন্যান্য যেসব খেলাধুলো আছে সেগুলোতেও আমি আসলে উপযোগী ছিলাম না। আমি বাইসাইকেল চালাতে পারি না, আমি সাঁতার কাটতে পারি না, আমি আসলে অনেক কিছুই পারি না। তো যখন কোনো কিছুতেই কোনো কিছু হয় না একটা মানুষের, তখন কেন যেন মনে হয় প্রকৃতি তাকে ভিন্নভাবে তাকে একটা ক্ষতিপূরণ দেয়। একটা ভিন্নভাবে ক্ষতিপূরণ হোক বা প্রতিস্থাপন হোক। ওই যে আমরা ছেলেবেলায় যে পদার্থবিজ্ঞানে পড়েছি যে শক্তির ধ্বংস বা বিনাশ নেই, তাকে এক অবস্থা থেকে আর এক অবস্থায় রূপান্তরিত করা যায় মাত্র। এটাকে যে শক্তির নিত্যতা সূত্র বলে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ভেতরে কিছু শক্তি আছে। হয় সে ভালো সাঁতারু, অথবা সে ভালো দাবারু, অথবা সে ভালো সেলাই মেশিন চালাতে পারে, সে ভালো কাপড় চোপড় বানাতে পারে, অথবা সে যদি ক্রিকেট খেলে সে হয় ভালো ব্যাটসম্যান অথবা ভালো বোলার। অলরাউন্ডার কিন্তু খুব কম হয়। ঠিক তেমনিভাবে পড়াশোনায়ও ভালো, কিংবা নানান রকমের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে সেগুলোও ভালো, কিংবা নানান রকমের শারীরবৃত্তিক যেসব খেলাধুলা রয়েছে সেগুলোতেও ভালো, এরকমের মানুষের সংখ্যা কিন্তু খুব কম। আমিও আসলে ওই শারীরবৃত্তিক খেলাধুলাগুলোতে খুব বেশি পারিনি, বা চেষ্টা যে করেছি তাও না, বা না পারার কারণে যে খুব বেশি হতাশ ছিলাম তাও না। একটা পর্যায়ে আমি লক্ষ্য করলাম যে আমি আসলে রাস্তাঘাটে যেসব সাইনবোর্ড দেখা যায়, পোস্টার দেখা যায়, ওগুলোর প্রতি আমার আগ্রহ বেশি। আগ্রহ এ কারণে বেশি যে আমি শব্দ খুঁজে বেড়াতাম সাইনবোর্ডে, ব্যানারে, পোস্টারে, কাগজে, ঠোঙায়। আমি শব্দ খুঁজে বেড়াতাম যে একটা শব্দের কত রকমের রূপ হতে পারে, কত রকমের বানান হতে পারে, একটা শব্দের কত রকমের প্রতিশব্দ থাকতে পারে। এই ব্যাপারটার প্রতি নিজের একটা আগ্রহ আমি নিজেই ছেলেবেলায় লক্ষ্য করেছি। এবং আমি তখন ছন্দ মেলানোর চেষ্টা করতাম, অন্তমিল মেলানোর চেষ্টা করতাম। মেলাতে মেলাতে একটা সময় দেখলাম বাহ, হয়ে উঠছে। তো কোনো একদিন আমরা যাদের বাসায় ভাড়া থাকতাম বরগুনা মফস্বলে, সেই বাড়িওয়ালা ছিলেন বরগুনা খেলাঘরের সাধারণ সম্পাদক।
তিনি একদিন হঠাৎ করে আমাকে ডেকে বললেন যে তুই নাকি কবিতা লিখিস। আমি তাকে বললাম হ্যাঁ, আমি ছড়া লেখার চেষ্টা করি। তিনি বললেন যে আমাকে দু একটা ছড়া দেখাস। তিনি আমাকে বললেন যে খেলাঘরের শিশু পত্রিকা নামে একটা পত্রিকা বের হয়, যে শিশু পত্রিকায় তোর লেখা চেপে দেবো। যদিও তিনি কখনো ছাপতে পারেননি, আসলে মফস্বল থেকে হয়তো ঢাকা পর্যন্ত লেখাগুলো পৌঁছাতে পারেননি। 2001 সালে যখন আমার বয়স 13 বছর, তখন আমার একটা প্যারোডি ছড়া ছাপা হয়েছিল। ছাপার হরফে যখন ঢাকা থেকে প্রকাশিত একটা পত্রিকা বরগুনায় বসে আমি দেখলাম, তখনই আমি ধরে নিলাম যে এবার কিছু একটা হয়ে গেছে। এই পত্রিকায় আমি আরও অনেক ছড়া পাঠিয়েছি, ছাপেনি। শব্দধাতা পাঠিয়েছি, সেগুলো ছেপেছে। গল্প পাঠিয়েছি, সেগুলো ছেপেছে, কিন্তু কবিতা আর ছাপেনি, ছড়া আর ছাপেনি। তখন আমার হঠাৎ করে কেন যেন মনে হলো যে আমি গদ্য রচনায় মন দেব। তারপরে আমি গল্প লেখা শুরু করলাম। এরপরে 2004-এ যখন ঢাকা এলাম, তখন রাজনৈতিক স্যাটায়ার বিভিন্ন পত্র পত্রিকায় লিখতাম। আমি ছেলেবেলা থেকে মানুষকে খুব ভেঙাতে পারি, খুব নকল করতে পারি, বিভিন্ন জনের কণ্ঠ নকল করতে পারি। আপনারা নিশ্চয়ই হয়তো ইতোমধ্যেই দেখেছেন যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বা বিভিন্ন ভাইরাল ব্যক্তিবর্গের কণ্ঠ আমি নকল করেছি। এরকম আসলে নকল করার একটা প্রবণতা ছিল, বিশেষত কণ্ঠ নকল করার, কাউকে ভেঙানোর। যে ব্যক্তি খুব ভেঙাতে পারে মানুষকে, একজন মানুষের চাল চলন, তার আচার ব্যবহার, পোশাক আশাক, শারীরিক গঠন, সমস্ত কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করে, সে খুব ভালো মিমিক্রি করতে পারে। তা আমি পর্যবেক্ষণ শক্তিটা বোধহয় আমার বেশ ভালো। পর্যবেক্ষণ শক্তি ভালো হওয়ার কারণে আমি স্যাটার লিখতে পেরেছি। তো আমার জার্নিটা আসলে এরকম ছিল যে আসলে শারীরভিত্তিক খেলাধুলায় যেহেতু আমি খুব একটা বেশি সক্ষম ছিলাম না, আর শব্দ নিয়ে যেহেতু আগ্রহী ছিলাম, আর মানুষকে যেহেতু প্রচুর ভেঙাতে পারি, এই ভেঙানোর সূত্র ধরে আমি পলিটিক্যাল স্যাটারিস্ট হয়েছি। আর পর্যবেক্ষণ ক্ষমতার কারণে আমি বড় বড় ছড়া লিখতে পারি। কবিতা লিখেছি একটা সময়, গদ্য কবিতা, এখন একটু আপাতত স্থগিত আছে। মানে আপনি আপনি কি পড়তে পছন্দ করেন বেশি? আমি মূলত পড়তে পছন্দ করি রাজনৈতিক কলাম। আমি নন ফিকশন পড়তে পছন্দ করি। ফিকশন আমার সত্যিকার অর্থে আমার সাথে যায় না, আমি পেরে উঠি না ফিকশন। যখন আমি কোনো কাল্পনিক চরিত্র দেখি, তখন আমার মনে হয় যে লেখক আসলে মিথ্যে বলছেন। এই ঘটনাটা ঘটেনি, তিনি আমাদেরকে জোর করে এটা শোনাচ্ছেন না। যদিও তিনি জোর করছেন না আমাকে, মানে আমার কাছে মনে হয় যে আমি জোর করে নিজেকে দিয়ে পড়াচ্ছি। আমি গল্প পড়তে পছন্দ করি না, আমি উপন্যাস পড়তেও আসলে পছন্দ করি না। ওখানে যেহেতু কল্পনার আশ্রয় রয়েছে, আমার আসলে কল্পনা শক্তি কম, অথবা আমি কল্পনা করতে খুব বেশি যে পছন্দ করি তাও না। আমি রাজনৈতিক কলাম, রাজনৈতিক বিশ্লেষণ, সেটা অতীতের হতে পারে, বর্তমানের হতে পারে, এগুলো আমার খুব পছন্দ। আর পলিটিক্যাল স্যাটার আমার খুব পছন্দ, বিশেষত যেমন আমি একজনের নাম উল্লেখ করতে পারি, তার স্যাটার খুব পছন্দ করতাম, তিনি মারা গেছেন। তিনি হচ্ছে সৈয়দ আবুল মকসুদ। তার লেখা প্রচণ্ড রকম পছন্দ করতাম। তার লেখার একটা ধরন ছিল এরকমের যে তিনি কোনো একটা বিষয় নিয়ে লেখার সময় সরাসরি সেই বিষয়ে প্রবেশ করতেন না। সরাসরি ওই বিষয়ে প্রবেশ না করে তিনি ওই বিষয়ের কাছাকাছি অতীতে যেসব ঘটনা ঘটেছে সেই সব ঘটনার যোগসূত্র তুলে ধরে তিনি মালা গাঁথতেন প্রথমে। এরপরে যে বিষয় নিয়ে তিনি আলোচনা করতে চাচ্ছেন ও বিষয়ে সামান্য কথা বলতেন, এরপরে একটা দুটো সংশ্লিষ্ট কৌতুক তিনি ঢুকিয়ে দিতেন। এই যে একটা লেখার যে জনরা, এই জনরার লেখালেখি যারা করেন তাদের লেখা পড়তে আমি প্রচণ্ড রকমের পছন্দ করি। আপনাকে মানে সবচেয়ে বেশি প্রভাবিত কে করেছে? রাজনৈতিক কলামের ক্ষেত্রে সৈয়দ আবুল মকসুদই সবচেয়ে বেশি প্রভাবান্বিত করেছেন। আর রাজনৈতিক কলাম লেখার ক্ষেত্রে আরেকজনের প্রভাব আমার মধ্যে লক্ষণীয়, তিনি হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী, যিনি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানটি লিখেছিলেন। তারপর প্রয়াত মিজানুর রহমান খান, তার যে একটা বিশ্লেষণমূলক যে একটা ক্ষমতা ছিল, এবং তিনি যে একটা প্যারা লিখতে যে পরিমাণ গবেষণা করতেন, যে পরিমাণ তথ্য ইত্যাদি উপস্থাপন করতেন, তার এই পরিশ্রমটা আমার খুব পছন্দ। মোহাম্মদ জাফর ইকবালের কলামের মধ্যে যে একটা সাদাসিধে যে একটা ভাব লক্ষণীয় ছিল, সেটাও আমার মধ্যে পছন্দ। আর মাঝে মাঝে পত্রপত্রিকায় হুমায়ুন আহমেদকেও আমরা কলাম লিখতে দিতাম। তিনি তো একাধারে সব কিছু, নাট্যকার, ঔপন্যাসিক, গল্পকার। তিনি মাঝে মাঝে কলামের ছলে, মানে ঠিক কলামের ছলে না, গল্পের ছলে যে কলাম লিখতেন, ওগুলো আমাকে গভীরভাবে প্রভাবান্বিত করেছে, তার রসিকতা। আর কবির নির্মন্দ গুণকে আমরা কবি হিসেবে চিনলেও তিনি কিন্তু খুব ভালো কিন্তু গদ্য লেখেন। তার যে আত্মজৈবনিক যে বইগুলো রয়েছে সেগুলো পড়লেও বোঝা যায় যে একজন কবির কলমে রাজনীতি, আত্মজীবনী কিংবা সমসাময়িক ঘটনা প্রবাহের বিশ্লেষণ কতটা প্রকট আকারে, কতটা সুন্দর আকারে ফুটে উঠতে পারে, সেটা নির্মন্দ গুণের আত্মজৈবনিক বইগুলো পড়ে জেনেছি। অর্থাৎ আমার মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন সৈয়দ আবুল মকসুদ, আব্দুল গাফফার চৌধুরী, নির্মন্দ গুণ, এমনকি হুমায়ুন আহমেদও বটে, মোহাম্মদ জাফর ইকবালও বটে, তাদের একটা প্রভাব রয়েছে। আর কবিতার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব রয়েছে
আবুল হাসানের, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের, এদের কবিতার প্রভাব আমার মধ্যে মারাত্মকভাবে লক্ষণীয়, বিশেষত সুনীল গঙ্গোপাধ্যায়। আমরা যারা লেখালেখি করে তাদের ক্ষেত্রে একটা জিনিস দেখি যে অনেকেই যিনি কবিতা লিখেন সারা জীবন শুধু কবিতাই লিখে যাচ্ছেন, যিনি ছড়া লিখছেন সারা জীবন ছড়াই লিখে যাচ্ছেন, মানে তাকে আমরা তার ওই একটা পরিচয়েই আমরা জানি। আপনি ধরেন ছড়া লিখছেন, কবিতা লিখছেন, রাজনৈতিক প্রবন্ধ লিখছেন, আবার মিমিক্রি বানাচ্ছেন, ব্যঙ্গাচ্ছেন, অনেক রকমের গুণাবলী কিংবা বৈশিষ্ট্য কিংবা পারদর্শিতা আপনার আছে। আপনার ধরেন যে আপনার ছড়া পড়লো সে যখন আপনাকে দেখছে তখন আপনাকে ছড়াকার আখতারুজ্জামান আজাদ হিসেবেই দেখছে। এখানে আপনি আপনার নিজেকে কোন পরিচয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখেন? কবি ও রাজনৈতিক বিশ্লেষক। কেউ যখন আমার কাছে যখন জিজ্ঞেস করে যে কোনো একটা টক শোতে গেলে যে আপনার নামের পরে কি লিখবো, বা কোনো একটা আলোচনা সভায় যাচ্ছি ব্যানারে আমার নামটা থাকবে, সেখানে যদি জিজ্ঞেস করে আপনার নামে শেষে কী লিখবো, আমি আমার নিজের নামের আগে কখনোই কবি শব্দটা ব্যবহার করি না। কিন্তু অন্যের ব্যবহার করা যখন প্রশ্ন আসে, যখন জিজ্ঞেস করে, আমি বলি কবি ও রাজনৈতিক বিশ্লেষক। সত্যিকার অর্থে ইতোমধ্যেই আমি বলেছি যে প্রায় 14 বছর ধরে আমি কোনো গদ্য কবিতা লিখছি না। সাধারণত গদ্য কবিতা যারা না লিখেন তাদেরকে কবি এখন বলা হয় না, তাদেরকে ছড়াকার বলা হয়। অন্তমেল মিলিয়ে লিখলেই তাদেরকে ছড়াকার বলা হয়। কিন্তু 12 সাল পর্যন্ত, যখন আমার বয়স 24 বছর ছিল, তখন পর্যন্ত আমি যে কবিতাগুলো লিখেছিলাম, ওই কবিতার জন্য এখনও মানুষ যেহেতু আমাকে কবি আজাদ বলে ডাকে, এই সম্বোধনটা আমার খুব পছন্দের। যেহেতু কবি আজাদ বলে ডাকে ওই কবিতাগুলো লেখার কারণে, এ কারণে আমি বুঝতে পারি যে কবি শব্দটা অনেক ওজনদার, অনেক মূল্যবান। এখনো পর্যন্ত বইমেলায় কেউ যখন অটোগ্রাফ চায়, অনেকে উল্লেখ করে দেয় যে আপনার অমুক কবিতার অমুক দুটো পংক্তি এখানে উল্লেখ করে আমাকে একটু অটোগ্রাফ দেবেন। তারা কিন্তু কেউ বলে না যে আপনার অমুক রাজনৈতিক কলামের একটা প্যারাগ্রাফ এখানে তুলে দেবেন, আপনার অমুক গানের, আমি কিন্তু গানও লিখি। আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, না জানি কোন অপরাধে দিলা এমন জীবন, আমারে পড়াইতে তোমার না। আপনাকে তো যেহেতু আমি আপনাকে মূলত তো এই গানটার মাধ্যমেই আপনাকে আমি বেশি চিনি। সেটা হলো যে ধরেন সমাজে অনেককেই দেখি আমরা যে সে অনেক কিছু করতে চায়, সে গান গাইতে চায়, কবিতা লিখতে চায়, গান লিখতে চায়, বইমেলা আসলে একটা বই করতে চায়, কোনো নৃত্যানুষ্ঠান হলে সেখানে একটু নেচেও দিতে চায়, একটু অভিনয় করতে চায়। এই যে এত চাওয়া একজন মানুষের, এত আকাঙ্ক্ষা বা তার ভিতরের এত লোভও বলতে পারি সবকিছু করে ফেলার, এইটা কি মানুষকে পরিচয়হীন করে দেয় কিনা? একেবারেই পরিচয়হীন করে দেয়। ওই ইংরেজিতে যেটা কথা আছে, জ্যাক অব অল ট্রেডস মাস্টার অফ নান। কোনো একজন ব্যক্তি যখন সমস্ত কিছুর জ্যাক হতে চান কিন্তু কোনো কিছুর মাস্টার না হন, তখন প্রচণ্ড রকমের পরিচয়হীন হয়ে যান। একজন মানুষ হঠাৎ করে নেচে দিচ্ছেন, হঠাৎ করে গেয়ে দিচ্ছেন। যেমন এখানে বসে আপনি যদি আমাকে বলেন যে আজাদ আপনার কবিতার কয়েকটা লাইন একটু আমাদেরকে শুনিয়ে দিন, আমি আপনাকে শোনাবো না। আপনি যদি বলেন যে আপনি যে গানগুলো লিখেছেন এর মধ্যে যে কোনো একটা প্যারা একটু গেয়ে দিন, আমি কোনো ক্রমেই আপনাকে আমি সেই গান আমি শোনাবো না, যদিও আমার গলায় সুর নেই। তারপরও যদি বলেন যে আপনি যতটুকু পারেন আপনি একটু গেয়ে শোনান, কিংবা আপনার একটা কবিতা আমাদেরকে এখানে পড়ে শোনান, আমি নিঃসন্দেহে বলে দিচ্ছি যে আমি এটা শোনাবো না। কেন শোনাবো না? কারণ এটা আসলে কবিতা শোনানোর জায়গা না। কবিতা যদি শোনাতে হয় স্টুডিওতে গিয়ে শোনানো উচিত। গান যদি গাইতে হয় সেটার একটা পরিবেশ আছে। পরিবেশ পরিস্থিতি না বুঝে যখন কোনো একজন মেধাবী ব্যক্তিও যখন কোনো একটা কাজ করে ফেলেন, তখন ক্রমশ তিনি খেলো হয়ে ওঠেন, একটা পরিচয়হীনতার মধ্য দিয়ে তিনি যান। এবং তিনি যদি মেধাবীও হন, তার ওই মেধাটাও আর থাকে না। এবং সবচেয়ে বড় একটা কথা হচ্ছে যে যে যতই মেধাবী হোক না কেন, যে যতই শিল্প সৃষ্টি হোক না কেন, গণমানুষ যদি তাকে প্রত্যাখ্যান করে, তিনি যতই মেধাবী হন ওই মেধাটা কাজ করে না। আর ব্যক্তিত্বহীন মানুষকে গণমানুষ সবসময় প্রত্যাখ্যান করে এসেছে, প্রত্যাখ্যান করছেন, প্রত্যাখ্যান করবেন। তার মানে এটা কি বলা যায় যে মেধাবীর সহজলভ্যতা আসলে ব্যক্তিত্বহীনতাও? নিঃসন্দেহে একজন ব্যক্তি নিজেকে যখন প্রচন্ড রকমের সহজলভ্য করে ফেলেন, সমস্ত জায়গায় তাকে পাওয়া যায়। একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী, তিনি হঠাৎ করে রিকশার মধ্যে বসে নাতনিকে চেপে ধরে তিনি ওখানে বসে লাইভে যাচ্ছেন, তিনি সেখানে গান শোনাচ্ছেন। এই ব্যাপারটা, তিনি থাকবেন আমাদের কাছে দূর আকাশের তারা, কিন্তু তিনি যখন দূর আকাশের তারা না হয়ে, তিনি অনেকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার আপনি পাওয়ার পরে হঠাৎ করে রিকশার মধ্যে বসে, আপনি চলন্ত রিকশার মধ্যে বসে আপনি গান শুরু করবেন, সামান্য কিছু ভিউ আসবে, হয়তো মনিটাইজেশন থেকে 2 পয়সা পাওয়া যাবে, এই তো। কিন্তু যে পয়সাটা পাওয়া যাচ্ছে ওটা না করে বরং নিজের কাজে মন দিলে আরও বেশি পয়সা পাওয়ার কথা ছিল। অর্থাৎ আমরা এই নিজের সঙ্গে তো মানুষ কথা বলে, আমিও বলি, আপনিও বলেন, কি ধরনের কথা বলেন এবং আপনার নিজস্ব আপনার বোঝাপড়াটা কেমন?
প্রচণ্ড যখন নিঃসঙ্গ বোধ করি, নিজের সঙ্গে নিজের কথা তো বলতেই হয়। নিজের সঙ্গে নিজে একটা কথা মানুষ যদি না বলে তাহলে কিন্তু সে মরে যায়, একজন মৃত মানুষে পরিণত হয়। মানুষের সবচেয়ে বড় বন্ধু কিন্তু সে নিজেই। নিজেকে প্রশ্ন করতে হয়, নিজেকে উত্তর দিতে হয়। এবং এখন আমি ক্যামেরার সামনে কথা বলছি বলে যে আমি বানিয়ে বানিয়ে এই প্রশ্নটার উত্তর দেবো তা না। যেটা সত্য আমি সেটাই বলি, যেটা একদম সত্য সেটাই বলি। নিজেকে প্রশ্ন করি যে আসলে এই মুহূর্তে যে আমার কোনো কথা বলার মানুষ নেই, কেন নেই? থাকতেও তো পারতো। এই প্রশ্নটা সবার আগে করি। তারপরে আমার কি কি দোষে এই মুহূর্তে আমি নিঃসঙ্গতায় ভুগছি, সেই দোষগুলো নিয়ে চিন্তা করার চেষ্টা করি। অথবা এই মুহূর্তে কোনো একটা মানুষ যদি থাকতো, তাকে আমি কি বলতাম, ওই কথাগুলো আমি নিজেকে নিজে বলি। তার সাথে কি কি নিয়ে আমার কথা কাটাকাটি হতো, বাক্য বিনিময় হতো, সেই সমস্তগুলো আমি নিজেই নিজের সাথে করি। অনেক সময় খুঁজেও বেড়াই যে কাকে এই মুহূর্তে ফোন করা যায়, কার সাথে সাক্ষাৎ করা যায়। কিন্তু নিজেকে এমন একটা অবস্থায় নিয়ে গেছি যে এখন কিন্তু সবার সাথে কথা বলাও যায় না। বললে নানান রকমের বিপদ আছে, কে কোথায় ফাঁস করে দেয়, কে কোথায় ঠাস করে কে কোন কথা কোথায় লাগিয়ে দেয়, এরকমের একটা অনিশ্চয়তা কিন্তু থেকে যায়। তো অনিশ্চয়তা থেকে যাওয়ার কারণে নিজের সাথে এই নিজে এখন প্রসঙ্গটা কথা নিয়ে আসে যে মানুষে এই যে বিশ্বাস করতে পারছি না, আমি কাকে কি বলবো, কতটুকু বলবো, মেপে মেপে বলছি, একটা অটো সেন্সরশিপ কাজ করছে আমাদের মানুষের প্রতি। মানুষের এই অবিশ্বাসটা এত বেড়ে গেল কেন? এই অবিশ্বাসটা বেড়ে গেছে, এর পেছনে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা ভূমিকা আছে। আমরা নিজেকে সবসময় সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রাসঙ্গিক রাখতে চাই। প্রাসঙ্গিক রাখতে গিয়ে আমরা অনেক সময় আমাদের অন্যদের ব্যক্তিগত গোপনীয়তা আমরা ভেঙে ফেলি। কেউ হয়তো রসিকতা করতে গিয়ে কেউ হয়তো সামাজিক যোগাযোগের মাধ্যমে বলে ফেললো যে অমুক আমাকে এই কথাটা বলেছিল। এবং অনেক সময় দেখা যায় যে সম্পর্ক ছেদ হলেও অনেকে এই কথাগুলো ফাঁস করে দেয়। তো তখন দেখা যায় যে কোনো একজন ব্যক্তি গণমানুষের মনোযোগ আকর্ষণ করার জন্যে অনেকের ব্যক্তিগত ঘটনা অনেক সময় প্রকাশ করে দেয়। এই যে একটা প্রতিযোগিতা, কে কত বেশি গোপন তথ্য প্রকাশ করতে পারবে, এটা একটা। আর পারস্পরিক অবিশ্বাস, সেটা হচ্ছে যে সৃষ্টির উষালগ্ন থেকেই তো প্রত্যেকটা প্রাণী হচ্ছে সংগ্রাম মুখর, প্রতিপক্ষের উপরে হামলা করতে পছন্দ করে, নিজের পেশি শক্তি দেখাতে পছন্দ করে এবং নিজে বিজয়ী হতে পছন্দ করে। অন্যের পরাজয় দেখার আনন্দের চাইতে বড় আনন্দ তো আসলে নেই। অন্যকে হারাতে পারা, অন্যকে, ওই বীর ভোগ্যায় বসুধা বলে একটা কথা রয়েছে। সবাই তো আমরা প্রতিহিংসা পরায়, প্রতিশোধ মুখর। মাঝে মাঝে মুখোশ পরে থাকি যে আমি প্রতিশোধ মুখর না, আমি প্রতিহিংসা পরায়ণ না। কিন্তু প্রতিশোধ পরায়ণতা এবং প্রতিহিংসা পরায়ণতা সবার মধ্যেই তো কম বেশি আছে। পারস্পরিক অবিশ্বাসের এই সূত্রটা আসলে সৃষ্টির উষালগ্ন থেকেই। আমরা সবাই তো আসলে হিংস্র প্রাণী। গতকালই আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল এবং সে আসলে বলছিল যে মানুষ আসলে পৃথিবীর প্রাণী না, মানুষ আসলে এলিয়েন, বাইরে থেকে কোথাও থেকে এসেছে। তার যুক্তিটা ছিল এরকম যে সে আমাকে বলেছিল যে তুই দেখ, যে কোনো প্রাণীরই একমাত্র চিন্তা হচ্ছে শুধু খাওয়া এবং বংশবৃদ্ধি করা। খাওয়াটা শেষ হয়ে গেলে এবং সামান্য একটু বংশবৃদ্ধিজনিত কাজকর্ম হলেই কোনো প্রাণী আর কোনো কাজ করে না, ছোটাছুটি করে না, নিজের মতো করে বিশ্রাম নেয়। কিন্তু আমাদের দিকে চেয়ে দেখ, আমাদের এত বাড়িঘর, আমাদের এত চাকরি বাকরি, আমাদের পদোন্নতি, আমাদের বদলি, আমাদের সংসার, আমাদের ব্যাংক বিমা, আমাদের গণমাধ্যম ইত্যাদি কোনো কিছুই কিন্তু পৃথিবীর সাথে সামঞ্জস্যপূর্ণ না। পৃথিবীর অন্যান্য প্রাণী একদিকে, মানুষ একদিকে। এই যে মানুষের মধ্যে যে প্রতিযোগিতা, ওর কথাটা আমার খুব পছন্দ হয়েছে যে আসলে মানুষ পৃথিবীর প্রাণী না, মানুষ হচ্ছে এলিয়েন। এটা আসলেই তো, অন্যান্য প্রাণীর তো এত সব চাহিদা নেই, মানুষের কেন এত চাহিদা? আপনার কখনো চাকরি করতে ইচ্ছে করেনি বা জীবিকা কখনো বাধা হয়ে দাঁড়ায়নি আপনার শিল্পকর্মে? চাকরি আমার কখনোই করতে ইচ্ছে হয়নি স্বয়ংক্রিয়ভাবে। নিজে থেকে আমার কখনোই মনে হয়নি যে আমার এই চাকরিটা করতে হবে, আমাকে ব্যবসা করতে হবে, আমাকে আইনজীবী হতে হবে, এরকমের চিন্তা কখনো আসেনি। তবে হ্যাঁ, একটা পর্যায়ে এসেছে যখন সামাজিক স্বীকৃতির একটা বিষয় আছে। আমি লেখক, এটা আপনি জানেন, আপনি লেখক, এটা আমি জানি। আপনার কাছে আমি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমার কাছেও আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। কিন্তু আমার মনে হয় না যে আপনার পরিবারের কাছে বা আপনার আত্মীয় স্বজনদের সবার কাছে আপনি স্বীকৃতি পেয়েছেন। তাদের কাছে আপনি একজন বেকার মানুষ। আবার আমারও পরিবারের কাছে এবং আত্মীয় স্বজনদের কাছে এবং অনেক বন্ধু বান্ধবের কাছে আমি হচ্ছি একজন অকর্মা, অথর্ব এবং বেকার একজন মানুষ। যখন সামাজিক স্বীকৃতির যখন অভাব ঘটে, যখন পরিবারের কোনো কোনো সদস্য, যখন আত্মীয় স্বজনদের মধ্যে কেউ কেউ জিজ্ঞেস করে আমি কি করি, আমি যখন বলি লেখালেখি করি, তখন তারা বলে হ্যাঁ লেখালেখি তো বুঝলাম, তুমি আসলে কি করো? লেখালেখিটাকে তারা যখন কাজ মনে করে না, তারা যখন বলে যে তুমি
বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তুমি ডিগ্রিটাকে কাজে লাগালে না, এই বিষয়ে তারা যখন কটু কথা বলে, তির্যক মন্তব্য করে, তখন মনে হয় যে আমি তো আসলে যে সামাজিক কাঠামোগত যে একটা পেশা, ওই পেশায় গেলে বোধহয় এই তীব্র কটাক্ষ থেকে আমি মুক্ত থাকতে পারতাম। তখন আমার মনে হয় যে আমি হ্যাঁ সত্যি সত্যি আমার এ ধরনের পেশায় গেলে, মানে কনভেনশনাল যে পেশাগুলো, সেই পেশায় গেলে ভালো হতো। আর জীবিকার যে একটা কথা বলেছেন, আমি যে লেখালেখি করছি তা দিয়ে আমার জীবিকা নির্বাহ হয়ে যাচ্ছে, কিন্তু আমার আশেপাশে যারা ময়মুরব্বী আছেন তাদের দৃষ্টিতে মনে হয় যে আমার জীবিকা নির্বাহ হচ্ছে না। তখন আমার মনে হয় যে আমি হয়তো ভুল করেছি, কিন্তু নিজের কাছে নিজের কর্মকাণ্ডে কখনো মনে হয় না যে আমি ভুল করেছি। আচ্ছা, আমাদের এই জীবনটাকে কি কখনো ফাঁদ মনে হয়েছে আপনার কাছে, যে এটা একটা ট্র্যাপ? নিঃসন্দেহে কখন, কেন মনে হয় যে এটা একটা ফাঁদ? যখন কোনো বিপদে পড়ি তখনই মনে হয় ফাঁদ। আর এই একটু আগেই যে বললাম যে মানুষ একটা এলিয়েনের মতো, মানুষের জীবনে এত জটিলতা কেন থাকবে? আমি কি করছি সেটা নিয়ে অন্যের এত ভাবনা, আমার পেশা অন্যের পছন্দ হচ্ছে না, আমার পেশা সম্পর্কে তাদেরকে বোঝাতে গিয়ে আমার নানান রকমের ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে। তখন মনে হয় যে মানব জন্মটাই একটা ফাঁদ। আমি বরং যদি পিঁপড়ে হতাম, আমার সারাক্ষণ চিন্তা থাকতো যে আমার খাবারের চিন্তা থাকতো। আমি যদি বাঘ হতাম, আমার চিন্তা থাকতো যে কিভাবে আমি একটা তৃণভোজী প্রাণীকে হত্যা করব। আমি যদি তৃণভোজী প্রাণী হতাম, আমি সবসময়ই খুঁজতাম যে কোথায় একটু সবুজ ঘাস পাওয়া যাবে, কোথায় গাছের একটু তরতাজা পাতা পাওয়া যাবে। আমি মানুষ হয়ে যখন জন্মালাম, তখন এত কিছু যখন ভাবতে হচ্ছে, তখন মনে হচ্ছে মানব জন্মটা ফাঁদ। অন্য কিছু হয়ে যদি জন্মাতাম, আমার হয় ঘাস খুঁজতে হতো, অথবা ঘাসে যে প্রাণী খায় সেই প্রাণীকে খুঁজতে হতো। এখন এত বেশি কিছু খুঁজতে হচ্ছে, যখন মস্তিষ্কের মধ্যে একটা বড় ধরনের চাপ পড়ে, যখন নিজেকে প্রশ্ন করি যে পৃথিবীর সৃষ্টি যখন হয়নি তখন আসলে পৃথিবীটা কেমন ছিল, পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তখন এই যে আমাদের চারপাশে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, মহাশূন্য কি তখন মহাশূন্যই থাকবে, নাকি সেটা হিমাঙ্কের নিচে চলে যাবে? মানে আমরা অনেক ভেঙে যাওয়া গল্প শুনি, কেন সেই ভেঙে যায়? মানুষের প্রতি মানুষের আগ্রহটা কেন কমে যায়? দাম্পত্যের সুর নষ্ট হয়ে যায় কেন? সুতা ছিঁড়ে যায় কেন? এটা শিল্পী সাহিত্যিকদের জীবনে বিয়ে জিনিসটা কতটা জরুরি বা করার কোনো প্রয়োজন আছে কিনা, করলে কি হয় বা না হয়, আশপাশে অনেক কিছু দেখেছি তো। দিনের শেষে সবাই কিন্তু আমরা রক্ত মাংসেরই মানুষ। দেহটা একজন মানুষেরই দেহ, এটা শিল্পীরও দেহ না, এটা সাহিত্যিকেরও দেহ না। একজন শ্রমিকের দেহ যেমন, একজন প্রধানমন্ত্রীর দেহ যেমন, একজন উপদেষ্টা বা মন্ত্রীর দেহ যেমন, একজন শিল্পীরও দেহটা তেমন। নানাবিধ প্রয়োজনই একজন স্থায়ী সঙ্গীর মাঝে মাঝে প্রয়োজন হয়। অস্থায়ী সঙ্গী মানুষের শত শত থাকতে পারে, যে না ঘরকা না ঘাটকা, কিন্তু প্রয়োজনীয় মুহূর্তে কিন্তু অনেক সময় তাদেরকে ডাকলে পাওয়া যায় না। আর সার্বক্ষণিকভাবে কারোর সাথে যদি একটা সম্পর্ক যদি না থাকে, একজন মানুষের জীবনের স্থিতিশীলতা আসে না। বিভিন্ন ঘাটে ঘাটে মধু খেয়ে বেড়ানো যে একটা জীবন, সেই জীবনের মধ্যে না একটা মজা আছে। এটা ঠিক যে একটা সাময়িক আনন্দ আছে, কিন্তু সাময়িক আনন্দটার বয়স যখন পেরিয়ে যায়, কত মানুষ আর কত বছর বাঁচে? 60 বছর যদি বাঁচে, তাহলে 35 বছরে এসেই কিন্তু হিসেব করতে হয় যে আমার আর 25 বছর আছে। 38 বছর বয়সে এসে হিসেব করতে হয় যে আমার আর 22 বছর আছে। এই 22 বছরে যে কি আমি কি ঘাটে ঘাটে মধু খেয়ে বেড়াবো? ঘাটে ঘাটে মধু খেয়ে বেড়ালে সব ঘাট কি স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে? কিছু ঘাট তো পিচ্ছিল থাকতে পারে, আমি সেই ঘাটে আছাড় খেয়ে আমার ভবলীলা সাঙ্গ হতে পারে। তো জীবনে স্থায়ী সঙ্গীর প্রয়োজন আছে। আবার স্থায়ী হয়ে যাওয়ার পরে অনেকেরই যে সংসার টেকে না, অনেকেরই ঘরটা হয়তো টেকে না, এর পেছনে যে ভুল বোঝাবুঝি যে একটা বিষয় আছে, সেই ভুল বোঝাবুঝি থেকে উত্তরণের উপায় নিয়ে নিশ্চয়ই আমরা এখানে আলোচনা করতে বসিনি। বরং এই জিনিসটা বলতে পারি যে মতাদর্শগত অমিল হলে অনেক সময় থাকে না, অনেক সময় এমনিতেই কেউ ছাড় হাঁপিয়ে দেওয়ার ওঠে। মানসিকতাটা অনেক সময় এমনিতেই হাঁপিয়ে ওঠে, কারণ তার পুরনো অভ্যাস হচ্ছে বিভিন্ন জনের সাথে সম্পর্ক করা। এরকমের একটা বিষয় থেকে দেখা যায় যে পরবর্তীতে ওই সংসারটা টেকে না। তবে আমি মনে করি যে মানুষের জীবনে স্থিতিশীলতা আসার জন্য দাম্পত্য জীবনের প্রয়োজন আছে। আবার দাম্পত্য জীবনে ঢোকার পরে তার শিল্প ব্যাহত হয়, এ কথাও সত্য। এই যে একটু আগেই আপনি প্রশ্ন করেছেন জীবন একটা ফাঁদ কিনা, জীবন যে আসলে একটা ফাঁদ সেটার প্রমাণ হচ্ছে যে বিয়ে জরুরি, আবার দাম্পত্য জীবনে নানান রকমের বিড়ম্বনার সৃষ্টি হবে, এটাও আবার সত্য। তো জীবনটা যেমন একটা ফাঁদ, মানব জনম, ঠিক তেমনি আমি মনে করি বিয়ে এবং দাম্পত্য জীবনটাও ফাঁদ। আমরা তো আসলে নানান রকম আপোষকামিতার ভিতর দিয়ে নিঃসন্দেহে যাই। জীবনে কত রকমের আপোষ করবে, কত কিছুর সঙ্গে আপোষ করে সে বাঁচবে? একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত মনে হয় যে আমি আপোষ করব না,
যখন তারুণ্যের প্রচণ্ড টকবগে রক্ত সারা শরীরের মধ্যে কাজ করে, তখন মনে হয় যে গোটা পৃথিবীকে আমি বৃদ্ধাঙ্গুলি, মধ্যাঙ্গুলি, আরও যে 18টা অঙ্গুলি রয়েছে প্রত্যেকটা অঙ্গুলি আমি দেখাবো। কিন্তু ক্রমশ ওই মানুষটা বুঝতে পারে যে এভাবে রকচটা জীবন সবসময় যাপন করা যায় না। নির্দিষ্ট একটা বয়সের পরে সে ক্রমশ আপোষ করা শুরু করে, এবং আপোষ করতে করতে তখন এমন একটা অবস্থা দাঁড়িয়ে যায় যে প্রত্যেকটা পদক্ষেপে প্রতিদিন 10-12 বার করে, 20-25 বার করে আপোষ করতে হয়। সেটা হতে পারে একজন রিক্সা চালকের সাথে, সেটা হতে পারে নিজের দাম্পত্য সঙ্গীর সাথে, সেটা হতে পারে নিজের মায়ের সাথে, নিজের বাবার সাথে। আসলে আপোষ না করলে একটা সময় ঝরে যেতে হয়, মরে যেতে হয়। এবং আমি কারোর সাথেই আপোষ করব না, আমি একদমই আমার মতো করে চলবো। মানুষ তো সামাজিক জীব, প্রত্যেকে তো আন্তঃসম্পর্ক বা একটা ইন্টার কানেকশন আছে। যদি আমি ন্যূনতম আপোষ যদি না করি, যে ইন্টার কানেকশনটা ভেঙে পড়বে। ইন্টার কানেকশন বা আন্তঃসম্পর্কটা যদি ভেঙে পড়ে, একজন মানুষ যতই তেজি হোক, যতই সাহসী সাহিত্যিক হোক, ওই যে দিনের শেষে ওই শরীরটা তো একজন প্রাণীরই, একজন মানুষেরই। আপোষ না করলে ওই যে আন্তঃসম্পর্কটা ভেঙে যায়, তারপরে আর চলবে না। আমি যদি এখন, আপনি আমাকে যে সময় আসতে বলেছিলেন, সে সময় না এসে আমি যদি 2 ঘন্টা পরে আসতাম, আমাদের এই আলোচনাটাই হতো না। তো এরকম ওই আন্তঃসম্পর্কটা ভেঙে যাতে না যায়, এই জন্য কিছু কিছু আপোষ তো আমাদেরকে করতেই হয়। রাজনীতি আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে কিংবা নিয়ন্ত্রণ করে, বিশেষ করে আমাদের এই অঞ্চলে? গোটা পৃথিবীতেই মানুষের রাজনৈতিক জীব। আমরা যে এখানে বসে আছি, এটাও একটা রাজনৈতিক বসে থাকাই। এই যে পার্কটাতে আমরা বসে আছি, একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এই পার্কটা পরিষ্কার পরিচ্ছন্ন, পাশে যে সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে সেটা অপরিষ্কার। কারণ এই পার্কে রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ হাঁটাহাঁটি করেন। একটা হচ্ছে প্রথম উদাহরণ। দ্বিতীয় উদাহরণ যদি দেই, সেটা হচ্ছে যে আমাদের দেশে বিগত 1.5 বছরে যা কিছু ঘটেছে, নিঃসন্দেহে অন্যান্য যে কোনো সরকারের আমলে চাইতে সেটা একটু খারাপ ছিল। সেটি যে নেতিবাচক ছিল, এর কারণ হচ্ছে দেশের রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছিল। রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে বলে শিল্প সাহিত্য বন্ধ হয়ে গেছে, বিশ্বকাপ বন্ধ হয়ে গেছে, বইমেলা দেরিতে শুরু হয়েছে। যারা রাজনীতি অপছন্দ করে, যারা আই হেইট পলিটিক্স বলে, যে বড়লোকের সন্তানরা, সেই বড়লোকদের ব্যবসাও কিন্তু ব্যাহত হচ্ছে। তারাও কিন্তু দারিদ্র্যের মধ্যে পড়ে গেছে। অর্থাৎ যে ছেলেটা বা যে মেয়েটা রাজনীতি অপছন্দ করে, সেও কিন্তু রাজনীতিরই শিকার হচ্ছে। যিনি একেবারে সাধারণ শ্রমিক, তিনি যাত্রী পাচ্ছেন না। যিনি যাত্রী, তিনি আবার যানবাহন পাচ্ছেন না, যানবাহন পেলেও তার আবার ভাড়ায় পোষাচ্ছে না। এই যে একটা সামাজিক শৃঙ্খল বা একটা সামাজিক অবকাঠামো যে ভেঙে পড়লো, এটা রাজনৈতিক অবকাঠামো ভেঙে পড়েছিল বলেই এমনটা হলো। দেশের রাজনৈতিক অবকাঠামো ভেঙে পড়েছে বলেই এখন শ্রীলঙ্কা এবং ভারতে যে বিশ্বকাপ হচ্ছে, সেই বিশ্বকাপে আমরা নেই। রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছিল বলেই এখন বইমেলা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন মাত্র বইমেলা শুরু হয়েছে। এরকম আমাদের জীবনে যে রাজনীতির কতটা প্রভাব রয়েছে, সেটা আমরা গত 1.5 বছরে হাতে কলমে দেখেছি, চোখে আঙুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। অনেক সাহসী প্রতিবাদী লেখা লিখে থাকেন আপনি, আপনি কি ভয় পান না? লিখতে গিয়ে যে ভয় পাই কিনা, এই প্রশ্নের উত্তর হচ্ছে অবশ্যই ভয় পাই। যদি বলি যে আমি ভয় পাই না, এটা তো আসলে প্রচণ্ড রকমের মিথ্যাচার করা। ভয় পাই, ভয় পাই বলেই কোনো কোনো লেখা শুরু করার আগে কয়েক বছর চিন্তা করি যে এই লেখাটা আমি আদৌ লিখবো কিনা। কয়েক মাস ধরে সিদ্ধান্ত নিই যে আমি কবে লিখতে বলবো। কয়েক সপ্তাহ ধরে ঘাটাঘাটি করি যে কোন বাক্যটা না লিখলে আমার জন্য জীবন বাঁচানো সহজ হবে, কোন শব্দটা লিখলে আমার জন্য একটু বাইরে বের হওয়াটা একটু সহজ হবে। এই ভয়টা তো নিশ্চয়ই পাই। আর নানাবিধ ভয় সবসময় থাকে। দরজায় কড়া নাড়ার শব্দ শুনলেই আমার মনের ভেতরে সন্দেহ জাগে যে কড়াটা আসলে কে নেড়েছে। কারণ আমার বাসায় তো কড়া নাড়ার খুব বেশি মানুষ নেই। আমার বাসার সমস্ত সদস্য যখন বাসায় উপস্থিত থাকেন, তখনও যদি কড়া নাড়ার শব্দ শুনি, তখনই মনে হয় কড়াটা আসলে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ নেড়েছে, নাকি অন্য কোনো ঘাতক এসেছে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে, অন্য কোনো রকমের যদি তার কোনো মতলব থেকে থাকে। দরজায় কড়া নাড়ার শব্দেও আমি ভয় পাই। যখন ফেসবুক স্ক্রল করতে আমার সামান্য একটু দেরি হয়, কোনো একটা পেজ ওপেন হতে যখন আমার 5 থেকে 7 সেকেন্ড সময় লাগে, তখনই আমি আতঙ্কে থাকি আমার ফেসবুক অ্যাকাউন্টটা আছে তো, নাকি এটা কোনোভাবে লগ আউট হয়ে গেছে। আপনি তো জানেন যে অ্যাকাউন্ট হ্যাকড হলে সেটা লগ আউট হয়ে যায়। সারাক্ষণকে একটা আতঙ্কে থাকতে হয়। কোনো একটা লেখা পোস্ট করার আগে পরেও চিন্তা করতে হয় যে এরপরে কি বিভিন্ন রাজনৈতিক দলের যে লাঠিয়াল বাহিনী, বট বাহিনী আছে, তারা কি এই লেখাটা পোস্ট করার পর কি আমাকে নিয়ে সালিশি বসাবে, এই লেখাটা পোস্ট করার পরে আমাকে নিয়ে কি চরিত্র হনন হবে। এতদিন মামলা হয়নি, ঠিক এই লেখাটার পরে কি মামলার যাত্রাটা আমার প্রথমবারের মতো শুরু হবে। আমাকে আদালতে বারান্দায়
দৌড়াদৌড়ি করতে হবে, কোনো ক্রম কি আমাকে স্ত্রী ঘরে ঢুকতে হবে, এরকমের একটা আতঙ্ক নিয়ে কিন্তু সবসময়ই থাকতে হয়। প্রতিবাদ করাটা এতটাও সহজ না, দূর থেকে যতটা সহজ। কিন্তু এত চাপ নিয়ে ঘুমাবেন কিভাবে, বাঁচবেন কিভাবে? আমার কিন্তু ঘুম হয় না। মানুষ তো রাতে ঘুমায়, আমার দিনেও ঘুম হয় না। কখনো কখনো দিনে বিকেলবেলায় ঘুম হয়, কখনো কখনো দিনের সন্ধ্যাবেলায় ঘুম হয়, ঘুমটা ভাঙে রাত 2টায়। অর্থাৎ আমি কিন্তু দিনের সময়টাও পাই না, রাতের সময়। আমার দিন রাত সমান। ওই যে হেলাল হাফিজের কবিতা আছে না, যে এখন আমি মানে রাত দেখি তো দিন দেখি না, দিন দেখি তো রাত দেখি না, এরকমের কিছু একটা আছে। রাজনীতি নিয়ে লেখালেখি করতে গেলে একটা মানুষের দিন রাত সমান হয়ে যায়, তার কখনোই ঘুম হয় না। এই যে আমি এখানে বসে আছি, এটা অনেক কষ্ট করে আমাকে এখানে আসতে হয়েছে। মানে এই যে সময়টা ধরতে পারলাম, আপনি যে আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, সেই সময় মোতাবেক যে আসতে পারলাম, এটা একটা বড় ধরনের সংগ্রাম ছিল। ঘুম হয় না। বেঁচে থাকাটা মরার মতো বেঁচে থাকা, এই বেঁচে থাকাটাকে বেঁচে থাকা বলে না, এটা একটা জীবন মৃত অবস্থা, মানে জিন্দা মরণ বা জীবন মৃত অবস্থা। এই অস্বাভাবিকতা বহন করছেন কি ইচ্ছে করেই নাকি হয়ে গেছে? হয়ে গেছে, ইচ্ছে করেই এই জীবন কেউ বেছে নেয় না। প্রথম প্রথম তো মজা পেয়েছিলাম, আনন্দ পেয়েছিলাম, যে ভালোই তো লাগে প্রতিবাদ করতে, সবাই প্রশংসা করছে। কিন্তু সেই জীবনটাই যখন একটা পেশায় পরিণত হয়ে গেল, নেশা যখন পেশায় পরিণত হয়ে গেল, এখান থেকে তো সহজে বের হওয়া যায় না। না, এই জীবনটা বেছে নিইনি, এটা হয়ে গেছে, এটা স্বয়ংক্রিয়ভাবে হয়ে এটা তো গেল আপনার স্ট্রাগল। এমনিতে আমাদের দেশের মুক্তবুদ্ধির চর্চা কি সম্ভব হচ্ছে? না, মুক্ত চিন্তা একেবারেই সম্ভব না। আমাদের দেশে মুক্তবুদ্ধির চর্চা কখনোই সম্ভব না। যতক্ষণ পর্যন্ত ঘাতকদের চোখে না পড়ে, ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি মুক্তবুদ্ধির চর্চা করতে পারে। যতক্ষণ পর্যন্ত একজন লেখক শাসক গোষ্ঠীর জন্য হুমকি হয়ে না ওঠেন, ততক্ষণ পর্যন্ত তাকে মুক্তবুদ্ধির চর্চা করতে দেওয়া হয় বা তিনি সুযোগটা পান। এই রাষ্ট্রের মুক্তবুদ্ধির চর্চা যারা করে, তাদেরকে চোরের মতো থাকতে হয়। সারাক্ষণই নিজের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে, যে আমি কি করলাম, সত্য কথাটা বলে দিলাম। বাংলাদেশের পজিটিভ জিনিসগুলো কি দেখেন? আমরা কোন দিক থেকে এগিয়ে আছি বলে মনে করি? আমাদের দেশের মানুষজন দুর্নীতিবাজ হলেও সহজ সরল। যখন আপনি গ্রামে কোথাও যাবেন, গিয়ে যখন সেখানে পানি চাইবেন, খেতে চাইবেন, আপনাকে বিনা প্রশ্নে খেতে দেবে। আপনি গ্রামে গিয়ে যখন কাউকে গিয়ে জিজ্ঞেস করবেন অমুকে বাড়িটা কোথায়, নিঃসন্দেহে দেখিয়ে দেবে। সম্ভবত বিশ্বের অন্যান্য দেশে এটা নাও হতে পারে, আমি যাইনি যেহেতু। এদেশের মানুষ দুর্নীতিবাজ হলেও, সংঘাতপ্রবণ হলেও, এখনো কিছু কিছু জায়গায় সহজ সরল, কিছু কিছু জায়গায় এদেশের মানুষকে এখনো পর্যন্ত বিশ্বাস করা যায়। এই যে এখনো পর্যন্ত বিশ্বাসের জায়গাটা পুরোপুরি উঠে যায়নি, এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। না, আমরা তো যে ঢালাওভাবে বলি যে দেশের মানুষ সব খারাপ, কিন্তু দেশের সব মানুষ তো খারাপ না। সব মানুষ খারাপ। আমি তো মনে করি দেশের বেশিরভাগ মানুষই ভালো, কিছু সংখ্যক মানুষ খারাপ এবং তাদের প্রভাবটা বেশি। সোশ্যাল মিডিয়ার প্রভাব কিভাবে দেখে? সোশ্যাল মিডিয়া কিভাবে আমাদেরকে, সমাজকে নিয়ন্ত্রণ করছে, কিংবা ওলটপালট করে দিচ্ছে, কিংবা বিভ্রান্ত করছে? সামাজিক যোগাযোগের মাধ্যম একটা সময় যখন নতুন নতুন ছিল, তখন এটার প্রভাব খুব বেশি লক্ষ্য করা যায়নি। কিন্তু আমরা যখন আমাদের জীবনটাকেই সামাজিক যোগাযোগের মাধ্যম নির্ভর করে ফেললাম, তখন আমরা টের পেলাম যে আমাদের জীবন থেকে জীবন কেড়ে নিয়েছেন মার্ক জাকারবার্গ। তিনি এমনভাবে কেড়ে নিয়েছেন যে এখন আমরা সামান্য একটা খাবার খেলেও আমরা চিন্তা করি যে এটার ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে না দিলে হয়তো আমার এই খাবারটা হালাল হচ্ছে না বা জায়েজ হচ্ছে না, কিংবা আমার খাবারটা হজম হবে না। এই যে সারাক্ষণ প্রদর্শনবাদ, নিজেকে যে দেখিয়ে বেড়ানোর যে একটা প্রবণতা, এটা আমাদের সবার মধ্যে কম বেশি আছে। এই প্রবণতাটা আমাদের মৌলিক যে জীবনযাপনের যে একটা সুখ, একটা স্বাচ্ছন্দ্য, একটা স্থিরতা, এটা কেড়ে নিয়েছে। এবং যেখানে প্রতিবাদ করা দরকার আছে আমরা সেখানেও করি, যেখানে দরকার নেই সেখানেও করি। যে সারাক্ষণ যে প্রতিবাদের মধ্যে থাকি, এই জন্য প্রতিবাদ জিনিসটা খেলো হয়ে গেছে। এবং এত বেশি সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদেরকে নিয়ন্ত্রণ করে ফেলছে যে আমাদের ঘুম কেড়ে নিয়েছে, আমাদের পয়ঃনিষ্কাশন কেড়ে নিয়েছে, আমাদের খাবার দাবার কেড়ে নিয়েছে। আমরা খেতে গেলে এখন ইউটিউবে ভিডিও ছাড়া দেখতে পারি না। এর ফলে যে একটা প্রি ইন্টারনেট ইরা বা একটা ইন্টারনেট পূর্ববর্তী যে একটা যুগ ছিল, যে যুগে মানুষ 2 টাকার খামে চিঠি লিখত, যে যুগে মানুষ ভিডিও ভ্লগ না দেখে বরং সশরীরে কোনো একটা জায়গায় গিয়ে সেইখানকার সৌন্দর্য দেখত, সেই সৌন্দর্যটা এখন আর আস্বাদন করা হয় না। সেই যুগটা এখন আর নেই। সেই যে চিঠির জন্য যে একটা অপেক্ষার যে একটা প্রবণতা ছিল, এখন আপনাকে যদি আমি একটা মেসেজ পাঠাই, আপনি যদি আমাকে 10 সেকেন্ডের মধ্যে যদি উত্তর না, আপনার সবুজ বাতি জ্বলছে আর আপনি যদি 10 সেকেন্ডের মধ্যে উত্তর না দেন, আমি ভাবছি যে উনি কি আমাকে উপেক্ষা করছেন, তিনি কি আমাকে অপমান করছেন, তিনি কি আমাকে তাচ্ছিল্য করছেন, তিনি কি নিজেকে অনেক বড় ভাবেন নাকি, তিনি অনেক বড় হনু হয়ে গেছেন হরিদাস। আমি 10 সেকেন্ডের মধ্যে আপনাকে হরিদাস পাল ভাবছি, আপনাকে বিশেষ আব্দুল্লাহ ভাবছি। অর্থাৎ
আপনাকে আমি ভুল বুঝছি, এমনও হতে পারে আপনি মারা গেছেন, সবুজ বাতিটা জ্বালিয়ে রেখে আপনি মারা গেছেন, কিন্তু আমি তো জানি না যে আপনি মারা গেছেন, আপনার মৃত্যুর খবরটা আরো কিছুক্ষণ পরে পাবো। এই যে আমাদের মধ্যে একটা স্থিরতা যে আগে ছিল, সেটা আমাদের উপর থেকে কেড়ে নিচ্ছে, এবং গোটা বিশ্বে একটা অস্থিতিশীলতা তৈরি হয়েছে যখন তখন সরকার পতন, কালার রেভলিউশন হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। অপরাধ প্রবল তো বেড়েছি, সেই বিষয়ে না যাই। যে মৌলিক জিনিসটায় হাত দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের জীবনের মৌলিকত্বটা কেড়ে নিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম, আমাদের ঘুম কেড়ে নিয়েছে, আমাদের মানসিক শান্তি কেড়ে নিয়েছে, এবং নিজেকে সবসময় প্রাসঙ্গিক রাখতে গিয়ে, আমরা নিজেকে সবসময় গুরুত্বপূর্ণ রাখতে গিয়ে আমরা পাগলামি করে ফেলছি, আমরা এলোমেলো আচরণ করে ফেলছি, যেটা আগে ছিল না। এই যে রমনা পার্কে বসে আড্ডা দেওয়ার যে একটা প্রবণতা আগে ছিল, সেটা এখন নেই। আমরা ভিডিও করার জন্য রমনা পার্কে আসছি, হাঁটাহাঁটি করার জন্য না। এটাই হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমের একটা বিশাল সৃষ্ট ক্ষতি। আমি প্রায় সময় একটা জিনিসের মোকাবেলা করতে হয় বা দেখি আর কি, এলিটিজম কাজ করে কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষের মধ্যে, যে সে গ্রামে জন্মাইছে, সে শহরে জন্মাইছে, উনি গ্রামের কোনো ইউনিভার্সিটিতে কলেজে পড়াশোনা করছে, আর আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট। এই যে মানুষের মধ্যে যে বিভাজন তৈরি করা, চিন্তার বিভাজন, তাকে এই এলিটিজমটা আপনি কিভাবে দেখেন? এটা আমাদের জাতিগতভাবেই আমরা একটু প্রতিযোগিতা প্রবণ, এবং আমরা একটু সুপিরিয়রিটি কমপ্লেক্সে বা একটু অতিমন্যতায় ভুগি। অন্যকে হীনমন্যতায় ভোগাতে পারলে আমাদের ভালো লাগে। আমরা ছেলেবেলায় আমরা প্রশ্ন শিকার হয়েছি, প্রশ্নে যে তুমি কাকে বেশি ভালোবাসো, বাবাকে না মাকে? এই প্রশ্নটার শিকার কিন্তু আমাদেরকে হতে হয়েছে। বাবাকে বেশি ভালোবাসো না মাকে বেশি ভালোবাসো, এখানেও একটা প্রতিযোগিতা ওখান থেকে শুরু করে দেওয়া হয়েছে। ঠিক তেমনিভাবে কে কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে, কে কোন চাকরি করছে, কি রঙের জামা পরছে, কে কোন ব্র্যান্ডের জামা পরছে, কোন ব্র্যান্ডের জুতো পরছে, এটা একটা প্রতিযোগিতা আমাদের সব ক্ষেত্রেই থাকে। পোশাকে থাকে, খাবারে থাকে, আমি কোথায় ঘুরতে যাচ্ছি সেটাতেও থাকে। যেমন আমি যদি এখন সমুদ্র দেখার জন্য আমি যদি পটুয়াখালীতে চলে যাই, অনেকেই এসে বলবে তুমি তো মালদ্বীপে গেলেই তো পারতে। আমি যদি পাহাড় দেখার জন্য এখন একটু বান্দরবানে চলে যাই, কেউ কেউ এসে হয়তো বলতে পারেন তুমি তো দার্জিলিং গেলেই পারতে। ঠিক তেমনিভাবে কেউ যদি গ্রামের বা মফস্বলের একটা কলেজে সে যদি স্নাতক পড়ে, তাহলে তাকে প্রচণ্ড রকমের আঘাত করা হয় যে তুমি তোমার বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতে, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার কেন সুযোগ পাওনি, তুমি কেন বুয়েটে পাওনি। এটা হচ্ছে যে আমাদের সব কিছুতে নিজেকে শ্রেয় ভাবার যে একটা প্রতিযোগিতা, এটা ছেলেবেলা থেকে আমাদের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়। এবং এই প্রতিযোগিতা যে শুধুমাত্র এলিটিজম যে শহর গ্রাম বা কে কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে তা না, একদম ছেলেবেলা থেকে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় যে পাশের বাড়ির ছেলেটা বা মেয়েটা যে পোশাকটা পরেছে তোমার তার চাইতে ভালো পোশাক পরতে হবে। এই যে সবসময় নিজেকে এগিয়ে রাখার যে প্রবণতা, এই প্রবণতা এখান থেকে এসেছে। এটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এলিটিজম বা গ্রাম শহর কেন্দ্রিক এলিটিজম, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ব্যাপার না, এটা নিরবচ্ছিন্ন বা ইনক্লুসিভ একটা ব্যাপার। আমাদের সামগ্রিক যে অতিমন্যতা, সুপারিয়রিটি কমপ্লেক্স, সেটারই একটা অংশ হচ্ছে। তারা বড় হয়ে অনেক কিছু হতে চায়, কেউ কবি হতে চায়, কেউ অভিনেতা হতে চায়, তো হতে চাইতেই পারে। তার প্রস্তুতির কালটা কেমন হওয়া উচিত? এখন আপনি যদি আমাকে তরুণ যদি না ভাবেন, তাহলে বলতে পারি যে আমার চাইতে কম বয়স্ক যারা আছে তাদের উদ্দেশ্যে একটা বক্তব্যই, সেটা হচ্ছে যে জোরপূর্বক কোনো কিছু হওয়ার চেষ্টা করো না। যেমন তোমার অভিনয় হয় না, তুমি নিজেকে যদি প্রশ্ন করো যে তোমার কি হয়, তুমি যে উত্তরটা পাবে সেটাই হচ্ছে সবচেয়ে সৎ উত্তর। নিজের কাছে নিজে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায়, এর চাইতে সৎ উত্তর আর হয় না। কেউ যদি নিজেকে প্রশ্ন করে যে সে অভিনয় পারে কিনা, সে যদি নিজেকে নিজে উত্তর দেয় যে অভিনয় পারে না, তার আসলে অভিনেতা হওয়ার চেষ্টা করে ঠিক না। কেউ যদি নিজেকে প্রশ্ন করে উত্তর পায় যে তার কবিতা হয় না, তার কবি হওয়ার চেষ্টা করাটা উচিত না। কেউ যদি নিজেকে প্রশ্ন করে উত্তর পায় যে তার চিত্রকর্মটা হয় না, তার চিত্রশিল্পী হওয়ার চেষ্টা করা উচিত না। তার যে জিনিসটা হয়, নিজেকে প্রশ্ন করে সে যেটার ইতিবাচক উত্তর পায়, আমার এই জিনিসটা হয়, তার সেই জিনিসটাই চেষ্টা করা উচিত। অর্থাৎ জোরপূর্বক কোনো কিছু হওয়ার চেষ্টা করলে হয়তো সাময়িক সময়ের জন্য 6 মাস 1 বছরের জন্য নায়ক হওয়া যায়, 6 মাস 1 বছরের জন্য একটা বই প্রকাশ করে অনেক মিডিয়া কাভারেজ পাওয়া যায়, তো একটা পর্যায়ে না ঠাস করে ভেঙে পড়তে হবে। বা ভেঙে পড়ার শব্দটা কি ঠাস হবে না চটাস হবে না পটাশ হবে সেটা জানি না, কিন্তু ভেঙে পড়তে হবে এটা নিশ্চিত। একটা কথা বলা যায় যে এভারেস্টে কিন্তু হেলিকপ্টার নিয়েও ওঠা যায়, আবার অনেকে কিন্তু ওই পর্বতারোহীদের মতো করে ওই লাঠিতে ভর দিয়েও কিন্তু ওঠা যায়। যারা লাঠিতে ভর দিয়ে ওঠেন, ইতিহাস তাদেরকে মনে রাখে। আর হেলিকপ্টারে করে যারা
হিমালয়ের উপর দিয়ে যারা একটু প্রদক্ষিণ করেন, যারা একটুখানি দেখি করেন, তাদেরকে কেউ মনে রাখে না। সফলতার কোনো যে সংক্ষিপ্ত উপায় নেই, এটা সবাই জানে। এবং উপরে উঠতে গিয়ে সিঁড়ির যে কোনো একটা ধাপ অতিক্রম না করে, পাটা আরেকটু উঁচু করে যারা উঠে যায়, ওই ধাপটা অতিক্রম না করে একটা না একটা পর্যায়ে তাদেরকে পড়ে যেতে হয়। আর যারা একটা 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 করে ধাপ পেরিয়ে তারপরে ওঠেন, তারা কিন্তু পড়েন না। নিজেকে যদি আমি বলি নিজের কথা, সেটা হচ্ছে যে আমি এত বেশি পরিশ্রম করেছি যে পরিশ্রমগুলো আমার সাজানো গোছানো চেহারা দেখে বোঝা যাচ্ছে না। আমার যে অগোছালো যে চেহারাটা, সেই চেহারাটা যদি তারা দেখতো, তাহলে তারা বুঝতে পারতো যে কতটা সংগ্রাম করতে হচ্ছে। তাদের উদ্দেশ্যে একটাই কথা, যে জবরদস্তি করে কোনো কিছু হওয়ার চেষ্টা করা দরকার নেই। প্রকৃতিগতভাবে আমি যেটা পারি আমার সেটাই হওয়া উচিত, এর বাইরে আর কোনো। বই পড়ার গুরুত্বটা একটু শুনি। প্রচণ্ড। এই যে আমরা এখন বই পড়ছি না, আমরা আগেকার যুগে যে মানুষ যে কাজটা করতো, সেটা হচ্ছে দূরপাল্লার বাসে করে যাতায়াতের সময় বা ট্রেনে করে যাতায়াতের সময় হাতে ছোট একটা বই থাকতো, কিংবা ট্রাফিক জ্যামে পড়লে সেই সময়টা কাটানোর জন্য একটা বই থাকতো। আমাদের হাতে সংবাদপত্র ছিল। তো এখন সমস্ত কিছু স্মার্টফোনের মধ্যে ঢুকে যাওয়ার ফলে যেটা হচ্ছে, পড়ার প্রবণতা নষ্ট হয়ে যাচ্ছে। পড়ার প্রবণতা নষ্ট হলে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়, মানুষের কল্পনা শক্তিটা নষ্ট হয়ে যায়। আমি শুরুতেই বলেছিলাম আমার কল্পনা শক্তি কম। এটার অন্যতম একটা কারণ হতে পারে যে খুব অল্প বয়সেই আমি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচণ্ড আসক্ত হয়ে পড়েছিলাম। এখনও সেই আসক্তিটা আছে। বই না পড়লে একটা মানুষের সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়, তার কল্পনা শক্তিটা নষ্ট হয়ে যায়। সে কোনো কিছু কল্পনা করতে পারে না। সব কিছু চোখের সামনে ভিডিও আকারে, স্মার্টফোনের সমস্ত কিছু যদি সে দেখে, সে কোনো কিছু কল্পনা করতে পারে না। সে বুঝতে পারে না যে এই ঘটনার প্রকৃত মাহাত্ম্য কী। কিন্তু সে যখন বই পড়বে, বইয়ের মধ্যে যেহেতু ভিডিও থাকে না, বইয়ের মধ্যে যেহেতু নোটিফিকেশন নেই, নোটিফিকেশন মুক্ত, ভিডিও মুক্ত একটা জগৎ হচ্ছে বই। এই বইটা পড়ার সময় কেউ কাউকে উত্ত্যক্ত করে না, কেউ কাউকে ডিস্টার্ব করে না, কেউ নোটিফিকেশন পাঠিয়ে কেউ অপেক্ষা করে না যে সাথে সাথে উত্তর দিতে হবে। বইটা পড়তে গেলে সবচেয়ে যে সুবিধাটা হয়, সেটা হচ্ছে যে ছিল এক রাজা, তার ছিল 3টে রানী, প্রত্যেক রানী ছিল 10টা করে ছেলে। এই 3টা বাক্য বলার সাথে সাথে 34টা চরিত্র কিন্তু সামনে চলে আসে। রাজা একজন, 3জন রানী, আর 10টা করে যে ছেলে, 30টা তাদের ছেলে। তাহলে মোট 34টা চরিত্র মুহূর্তের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে আমরা ভেবে ফেলি এই 34টা চরিত্র। কিন্তু এই 34টা চরিত্র যদি আমাকে ভিডিওতে দেখিয়ে দেওয়া হয়, আমি কিন্তু আর কল্পনা করব না। এই কল্পনার জগৎটা যাতে নষ্ট না হয় এবং আমাদের মধ্যে অস্থিরতা যাতে তৈরি না হয়, সেজন্য সবচেয়ে বড় একটা উপায় হচ্ছে বই পড়া। তো বই যারা না পড়বে, তারা অস্থির থাকবে, তাদের কল্পনা শক্তি নষ্ট হয়ে যাবে এবং তারা জীবিত থেকেও একটা মৃত জীবন যাপন করবে। আপনি অনেকের বানান ভুল ধরেন, নিজে বানান নিয়ে কাজ করেন, অনেক বড় মানুষের বানান ভুল ধরেন এবং সেটা পোস্ট করেন এবং অন্যকেও সেটা শেখান। আপনি কোনো বিড়ম্বনার শিকার হতে হয়েছে? হ্যাঁ, বিড়ম্বনার শিকার অবশ্যই হতে হয়েছে। বড়রা তো ভুল করলেও মনে করে যে এটা ধরিয়ে দেওয়া অপরাধ। এটা ধরিয়ে দেওয়া অপরাধ, এবং বানান ভুল ধরিয়ে দেওয়ার কাজ একদম ছেলেবেলা থেকে করছি। আমি 2004-এ যখন ঢাকায় এসেছিলাম, তখন ঢাকায় আসার পরে বাসার আশেপাশে রাস্তাঘাটে যেসব দোকানে ভুল ভ্রান্তি ছিল সাইনবোর্ডে, আমি সেসব দোকানে 2 টাকার খামে করে চিঠি দিতাম। মানে অর্থাৎ একদম ছেলেবেলা থেকে এই অভ্যাসটা ছিল। আর বড়বেলায় যখন কোনো বড় মানুষের ভুল, তো দূরের কথা, ছোট মানুষ, মানে কাউকে বড় বা ছোট করছি না, মানে অখ্যাত মানুষের ভুল যখন ধরিয়ে দিয়েছি, তারাও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আর বড় মানুষরা সাধারণত, মানে যারা পাবলিক ফিগার, তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেন না। তবে গ্রামার নাজি, বানান ফ্যাসিস্ট, বানান পুলিশ ইত্যাদি নানান রকমের কুৎসিত অভিহিত হতে হয়েছে। কেউ কেউ এমনও বলেছে যে খেয়ে দেয়ে কাজ নেই বলে এই বানান ধরার এই কাজগুলো করছি। আমি বেকার বিধায়, আমি অকর্মা বিধায়, নিষ্কর্মা বিধায়, আমি আসলে অন্যান্য সেক্টরে আমি জ্ঞানী মানুষ নই, অন্যান্য কোনো যোগ্যতা নেই, শুধুমাত্র বানান পারি বলে। এই ধরনের কুৎসিত অনেক কথার শিকার হতে হয়েছে। আবার ইতিবাচক দিকও আছে। ইতিবাচক দিকটা হচ্ছে, অনেক বড় বড় মানুষ আমার সাথে যোগাযোগ করেছেন শুধু এই বানানের কারণে। তারা আমার প্রতি গুণমুগ্ধ হয়েছেন শুধু এই বানানের কারণে। তারা আমাকে অনেক কাজও দিয়েছেন, ছোটোখাটো বেশ কিছু কাজ সেখান থেকে কিছু আয় উপার্জনও হয়েছে এই বানানের সূত্র ধরে। এই বানানের সূত্র ধরে অনেকে আমাকে বিভিন্ন জায়গায় ক্লাস করাতে নিচ্ছেন। যারা আমার ছাত্র হিসেবে সামনে বসে থাকেন, এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা। তারা আমাকে স্যার বলে সম্বোধন করছেন। এই যদিও স্যার বলে সম্বোধনটাও মহামারী আহামরি কিছু না, কিন্তু এই স্যারটা তো আনুষ্ঠানিক স্যার, প্রাতিষ্ঠানিক স্যার। এই সম্বোধনটা পাওয়ার জন্য অনেকেই অনেক রকমের সংগ্রাম করে। আমি বিনা সংগ্রামী অনেকটা এই ধরনের মাঝে মাঝে ক্লাস নেওয়ার সুযোগ পাচ্ছি। বিভিন্ন জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় আমাকে মানুষজন ডাকছেন। এই আরেকটা বিষয় হচ্ছে যে, যার বানান বিশুদ্ধ, যার বিরাম চিহ্ন বিশুদ্ধ,
তার লেখা পড়তে গিয়ে পাঠক একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং পাঠক ওই লেখকই সবচেয়ে বেশি বিশ্বাস করেন, যে লেখক একটা দাড়ি, একটা কোলন, একটা সেমিক্লোন, একটা কমা, একটা উদ্ধরণ চিহ্নের ব্যাপারে যত্নশীল, তাকে পাঠকরা প্রচণ্ড রকমের বিশ্বাস করেন। বিশ্বাসের জায়গাটা তৈরি হয়ে যায়। সাধারণ যারা আমার লেখা পড়ে থাকেন, যারা শুভানুধ্যায়ী, যারা আমাকে শারীরিকভাবে চেনেন না, তারা যে আমাকে এই যে অকাট্যভাবে বিশ্বাস করেন, প্রশ্নাতীতভাবে বিশ্বাস করেন, এর পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে আমি বানানের ব্যাপারে আপোষহীন। বানান এবং বিরাম চিহ্নের ব্যাপারে যে লেখক আপোষহীন, তাকে মানুষ বিশ্বাস করে। বাংলা একাডেমির বানানকেও আপনি চ্যালেঞ্জ করছেন, কেন মানুষ বাংলা একাডেমিকে না মেনে আপনাকে মানবে? সেটা হচ্ছে যে বাংলা একাডেমি তো ভৌতিক কিছু না, বাংলা একাডেমি কিছু তো ব্যক্তিরই সমষ্টি। কয়েকজন ব্যক্তি মিলে তো একটা একাডেমি। তো কয়েকজন ব্যক্তি মিলে যদি একাডেমি হয়, ব্যক্তিরাও তো এক একজন শারীরিকভাবে মানুষ, আমিও মানুষ, এই জন্য আমাকে মানবে। তারা তো ব্যক্তি, তারা যে অনেকে মিলে সিদ্ধান্ত নিচ্ছেন, সেই অনেকের মধ্যে একজন তো আমিও থাকতে পারতাম। আমরা যখন কোনো বানান নিয়ে, কোনো ব্যাকরণ নিয়ে যখন বিতর্ক হয়, ছেলেবেলায় আমরা দুজনে মতামত পড়তাম। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, তারা কিন্তু কেউ একাডেমি না। ডক্টর সুনীতি কুমার, ব্যক্তি সুনীতি কুমারকে আমি যদি মানতে পারি, ব্যক্তি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে যদি মানতে পারি, তাহলে ব্যক্তি আমাকে মানতে পারা যাবে না কেন? পৃথিবীর কোনো কিছুই না অ্যাবসলিউট না, সর্বজন স্বীকৃত না। যেহেতু কোনো কিছুই অ্যাবসলিউট না, সর্বজন স্বীকৃত না, আমি একটা মতামত দিলাম, বাংলা একাডেমি একটা মতামত দিল, এই দুটোর মধ্যে যেটাকে শ্রেয় মনে হবে যে কোনো একজন মানুষ সেটাকে ব্যবহার করতে পারেন। যদি তারা বাংলা একাডেমিটাকে শ্রেয় মনে করেন, তারা সেটা ব্যবহার করবেন। যদি আমারটাকে শ্রেয় মনে করেন, ব্যবহার করবেন। আমারটা ব্যবহার না করলে যে আমি কারো মাথায় গিয়ে বাড়ি দেবো বা একটা মোকদ্দমা দায়ের করে দেবো, এই ব্যাপারটা তো এমন না। সুযোগ আছে, স্বাধীনতা আছে। যেহেতু স্বাধীনতা আছে, তারা করলে করবেন, না করলে নাও করতে পারেন। আমার চিন্তা হচ্ছে এটাই। হুমায়ুন আহমেদ চলে যাওয়ার পরে অনেককেই আমাদের দেশে দেখলাম বইমেলাতে নিজেরা ওই হুমায়ুন আহমেদ হয়ে উঠছে। এই যে চেষ্টাটা কিংবা এই অপচেষ্টাকে কিভাবে? গরিবের হুমায়ুন আহমেদ, ছোটদের হুমায়ুন আহমেদ, নাখালপাড়ের হুমায়ুন আহমেদ আমরা অনেক রকম দেখেছি। সিলেটের হুমায়ুন আহমেদ, বরিশালের হুমায়ুন আহমেদ। এটা হয় কি, যখন একজন বিখ্যাত ব্যক্তির প্রয়াণ হয় বা বিদায় হয়, তখন ওনার মতো করে সাজার চেষ্টা করেন অনেকেই। আপনার নিশ্চয়ই মনে আছে 90-এর দশকে সালমান শাহ মরে যাওয়ার পর অনেক নকল সালমান শাহের আবির্ভাব হয়েছিল। অনেককে সালমান শাহর মতো করে সাজিয়ে সালমান শাহর অসম্পূর্ণ সিনেমাগুলো সম্পূর্ণ করা হয়েছিল। তাদের মুখমণ্ডল দেখানো হতো না, সাইড ভিউ দেখানো হতো, লেফট প্রোফাইল, রাইট প্রোফাইল বা ব্যাক প্রোফাইল দেখিয়ে তাদের কাজগুলো সারা হতো। অনেকেই সালমান শাহ হওয়ার চেষ্টা করেছিল এবং সালমান শাহ হওয়ার চেষ্টা করে অনেকে মাথায় ব্যান্ডানা বেঁধে, এই তিনি যেভাবে টি শার্ট পরতেন ওভাবে, তিনি যেভাবে মোটরসাইকেল চালাতেন ওভাবে, তিনি নায়িকাদের সাথে যেভাবে হাসতেন খেলতেন, ওরকম হাসা খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। হুমায়ুন আহমেদের শুধু মৃত্যুর পরে না, হুমায়ুন আহমেদ জীবিত থাকাকালেই অনেক ভণ্ড হুমায়ুন আহমেদের আবির্ভাব হয়েছিল। জনপ্রিয় যে কোনো নায়ক গায়ক, যে কোনো নেতার আমলেও অনেক সময় ভণ্ড, মানে তার নকল করে অনেকে ইয়ে করেন। সেটা হচ্ছে যে কেন আমাকে হুমায়ুন আহমেদই হতে হবে, কেন আমাকে সালমান শাহই হতে হবে? আপনি যদি অভিনয় করতে যান, আপনি আপনার নিজের মতো করে অভিনয় করলে পারেন। সালমান শাহর মতো হতে হবে এমনটা না। আপনি উপন্যাস লিখতে চাইলে নিজের মতো করে লিখলেই হয়। গরিবের হুমায়ুন আহমেদ হওয়ার দরকার নেই। হয় কি, যাদের মেধা নেই তারা আসলে একজন প্রতিষ্ঠিত মেধাবীকে নকল করে তার মতো করে ওই কাক হয়ে ময়ূরের পুচ্ছ লাগিয়ে কিছু গুচ্ছ চেষ্টা তারা করে থাকেন, এবং এই তুচ্ছ মানুষগুলো একটা সময় ঝরে পড়ে যায়, এগুলো থাকে না আসলে। আমি তো সৈয়দ আবুল মকসুদ হওয়ার চেষ্টা করতে পারতাম, আমি আব্দুল গাফফার চৌধুরী হওয়ার চেষ্টা করতে পারতাম, এমনকি আমি হুমায়ুন আহমেদও হওয়ার চেষ্টা করতে পারতাম। তিনিও তো কলাম লিখতেন একটা ধরনের, কিন্তু সেটা না করে আমি নিজের একটা ধরন বের করে নিয়েছি। এভাবে একজন মানুষ চাইলেই নিজের ধরন বের, তার মধ্যে যদি স্পার্ক যদি থাকে, তার মধ্যে যদি মেধাটা যদি থাকে, তার ভেতরের অন্তরাত্মার মধ্যে থেকে যদি ওই লেখার সম্পদটা যদি থাকে, ওটা বেরিয়ে আসবেই। অগ্নিগিরি লেখা হচ্ছে অগ্নিগিরির মতো, সুপ্ত অগ্নিগিরির মতো, এটা জ্বলন্ত অগ্নিগিরিতে পরিণত হবে। এটা ওই গরিবের হুমায়ুন আহমেদ বা বিকল্প সালমান শাহ হওয়ার চেষ্টা করা, এটা একেবারে ঠিক না আসলে। সাধারণত একাধারে ভালো লেখকও এবং জনপ্রিয় লেখকও যারা, তাদেরকে আমি শ্রদ্ধা করি বেশি। আর যারা ভালো লেখেন না কিন্তু জনপ্রিয়, তাদেরকেও আমি অশ্রদ্ধা করি না, কারণ পাঠক ধরে রাখার জন্য, পাঠক সৃষ্টি করার জন্য তাদেরকে প্রয়োজন রয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে একজন লেখক যদি খারাপ লিখেও যদি জনপ্রিয় হয়ে যান, তিনি যদি কোনো ফৌজদারি অপরাধ যদি না করেন লেখার মাধ্যমে, আমি তাকে সমর্থন করি। দরকার আছে সমাজে এরকমের কিছু লেখক থাকার দরকার আছে, যে তিনি বানান ব্যাকরণ খুব একটা বেশি ভালো জানেন না, তিনি পড়াশোনা করেননি, কিন্তু তিনি বছর পর বছর ধরে পাঠক ধরে রাখতে পেরেছেন।
ওই লেখা পড়ে কেউ যদি খুন করতে বা অন্যকে আক্রমণ করতে যদি উদ্বুদ্ধ না হয়, আমি তাকে সালাম জানাবো এবং আমি চাইবো তিনি টিকে থাকুক। এর কারণটা আমি ইতিমধ্যেই বলেছি। এখানে হচ্ছে আমাদের দেশে তো আসলে তেমন কেউ পাঠক তৈরি করতে পারেন না। এ ধরনের লেখকরা পাঠক তৈরি করতে পারেন। তিনি যদি কোনো ফৌজদারি অপরাধে যদি পাঠকদেরকে উদ্বুদ্ধ না করেন, আমি মনে করি যে তাদেরকে টিকিয়ে রাখা আমাদেরই দায়িত্ব। একটা উদাহরণ আমি দিতে পারি, সেটা হচ্ছে সিনেমা হলগুলোকে টিকিয়ে রাখার জন্য বিদেশি সিনেমা কিন্তু আমাদের দেশে আনাটা খুব জরুরি হয়ে পড়েছে। আমাদের দেশে সিনেমা দিয়ে টিকিয়ে রাখা যাচ্ছে না। জনপ্রিয় লেখকরা হচ্ছেন যারা মেধাহীন কিন্তু জনপ্রিয়, তারা হচ্ছেন বিদেশি সিনেমার মতো। তাদেরকে দিয়ে সিনেমা হল বা লেখালেখি জগৎটা টিকিয়ে রেখে আর্ট ফিল্ম পরবর্তীতে চালানো যায়। বন্ধুত্ব আপনার কাছে কি এবং কিসে বন্ধুত্ব টিকে থাকে? বন্ধুত্ব আসলে তো বলে কয়ে হয় না, তা হঠাৎ করে মিশতে মিশতে হয়ে যায় কোনো একটা ঘটনার প্রেক্ষিতে। কেউ যখন কোনো একটা বড় ধরনের বিপদে পড়ে, সেই বিপদে পড়ার পরে যার সাহায্য সবচেয়ে বেশি পায় তাকেই মানুষ বন্ধু হিসেবে প্রথমে গ্রহণ করে নেয়। পরবর্তীতে যে একটা বোঝাবুঝি যে একটা বিষয় আছে, সেই বোঝাবুঝির পর্বটা যখন পার হয়ে যায় তখন রাজনৈতিক মতাদর্শ, ধর্মীয় মতাদর্শ এবং জীবন দর্শনটা খুব জরুরি হয়ে পড়ে। জীবনের দর্শন যে মানুষের দুজনের জীবন দর্শন যদি একদম আলাদা হয়ে যায়, রাজনৈতিক মতাদর্শ যদি একদম আলাদা হয়ে যায়, তাদের সম্পর্কটা আর টেকে না। এবং বিপদে যদি একজন বন্ধুকে পাওয়া না যায়, সেই সম্পর্কটাও আর টেকে না। বন্ধুত্বটা চিরস্থায়ী না। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে যেমন বন্ধুত্ব হয়, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে সেই বন্ধুত্বটা নিমিষেই নষ্ট হয়ে যেতে পারে। তো এটাকে আমি স্থায়ী কোনো রূপ হিসেবে দেখি না। সময়ের আবর্তে মানুষ যখন জায়গা পরিবর্তন করে তার নতুন বন্ধু হয়, মানুষ যখন পেশা পরিবর্তন করে তখনও নতুন বন্ধু হয়। তো একদম শুরুতে যে বন্ধু ছিল তার সাথে যদি জীবনের শেষ পর্যন্ত যদি যোগাযোগ থাকে, এর চেয়ে বড় সম্পদ আর কিছু হতে পারে না। আমি আমার জীবনের সবচেয়ে গোপন কথাটা একজন ব্যক্তির সামনে যে দাঁড়িয়ে যদি বলতে পারি, এর চাইতে বড় রিলিফ, এর চাইতে বড় মুক্তিও আর হতে পারে না। আমি সবার সামনে কিন্তু আমার জীবনের সমস্ত গোপন কথা বলতে পারি না, সবার সামনে চিৎকার করে আমি আমার নিজের সমস্ত বক্তব্য বলতে পারি না। এমনকি এটা দাম্পত্য সঙ্গীর সাথেও সমস্ত গোপন কথা, নিজের সমস্ত বক্তব্য বলা যায় না। তখন আমরা সেই পুরনো বন্ধুটাকে খুঁজে বেড়াই, যার সামনে সমস্ত কিছু বলে আমি নিজেকে হালকা করতে পারবো। সে হচ্ছে চার্চের পাদ্রির মতো। পাদ্রির সামনে দাঁড়িয়ে যেমন অনেকেই অপরাধ স্বীকার করে এসে নিজেকে হালকা বোধ করে, সেই বন্ধু হচ্ছে সেই পাদ্রির মতো। কিন্তু সেই পাদ্রির মতো বন্ধু চিরদিন ধরে রাখা তো আসলে আমাদের ব্যস্ততার কারণে সম্ভব হয় না। যদি সম্ভব হয় তাহলে ওই ব্যক্তিটা খুব সৌভাগ্যবান। যে কেউই যদি জীবন দর্শন সম্পর্কে আমার কাছে কোনো ধরনের মতামত বা পরামর্শ চায়, যদিও আমি জীবন বিশেষজ্ঞ নই, একটা শব্দই শুধু বলবো যে আমাদের সবার উচিত মিনিমালিস্টিক হওয়া। যেখানে যতটুকু প্রয়োজন আমরা অতটুকুই করব, যতটুকু খাওয়া দরকার আমরা খাবো, যতটুকু পড়া দরকার পড়বো, যতটুকু পড়া দরকার পড়বো, যতটুকু ঘোরা দরকার ঘুরবো। এর মানে আমি নিজের কাছে যতটা প্রয়োজনীয় মনে করি, কিন্তু অন্যকে দেখানোর জন্য আমার একটা জায়গায় 10টা পোশাক কিনতে হবে, অন্যকে দেখানোর জন্য এই রেস্টুরেন্টে না খেয়ে ওই রেস্টুরেন্টে খেতে হবে, অন্যকে দেখানোর জন্য আমি বাংলা মাধ্যমে সন্তানকে না পড়িয়ে আমি ইংরেজি মাধ্যমে পড়াবো, অমুককে দেখানোর জন্য আমরা মাস্টার মাইন্ডে না পড়িয়ে মানারাতে পড়াবো, মানারাতে না পারিয়ে আরও কি ইংরেজি স্কুলে আমি নামও জানি না। এই যে সবসময় যে একটা প্রতিযোগিতার মধ্যে থাকা, এই অতি প্রতিযোগিতার মধ্যে না থেকে প্রতিযোগিতায় থাকতে হবে অবশ্যই সেটা নিজের সাথে। আমি গতকাল যতটুকু সফল ছিলাম, আগামীকাল তার চাইতে যেন একটু বেশি সফল থাকি, পরশু যেন আরেকটু বেশি সফল থাকি। এই প্রতিযোগিতা আমাদের মধ্যে থাকতে পারে, কিন্তু অমুকের চেয়ে বেশি সফল আমাকে হতে হবে, এই প্রতিযোগিতাটা আমাদের মধ্যে যাতে না আসে। আমরা মিনিমালিস্টিক জীবনযাপন ছেড়ে আমরা যেন অপচয় মুখর জীবনযাপনে আমরা যাতে ঢুকে না যাই। আমাদের দরকার নেই কোনো একটা জিনিসের, কিন্তু সেটা কিনে ফেলে রাখছি শুধুমাত্র অন্যকে দেখানোর জন্য, জাহির করার জন্য। এই যে জাহির করার প্রবণতা, এই যে ইঁদুর দৌড়, এই যে অতি প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার বাইরে যদি আমরা কোনোভাবে বেরোতে পারি, আমার মনে হয় যে আমাদের যাপিত জীবন এবং আমাদের এই বসবাসের যে এই যে ব্রহ্মাণ্ড, এই যে পৃথিবী, এই যে সৌরজগৎ, আমার মনে হয় আরেকটু সুন্দর হবে যদি আমরা এই অসুস্থ প্রতিযোগিতা থেকে বের হই। ভ্রমণের গুরুত্বটা কেমন? পছন্দ করেন কিনা, করেন কিনা, কিংবা অন্যকে কি ভ্রমণে উৎসাহিত করবে? প্রচণ্ড পছন্দ করি। ভ্রমণে গিয়ে লেখার অনেক বিষয়বস্তু পাওয়া যায়। ভ্রমণে গিয়ে আমরা হয়তো ভাবি যে একটা বই পড়েই আমরা ওই দেশটা সম্পর্কে জেনে নিতে পারবো, আমরা একটা ভিডিও ব্লগ দেখে আমরা অনেক কিছু জেনে নিতে পারবো, কিন্তু ভিডিওতে বা বইয়ে একটা জায়গাকে যেভাবে দেখানো হয়, যেভাবে বর্ণনা করা হয়, বাস্তবতা আর সেটা
প্রায়শই এক হয় না, সম্পূর্ণ আলাদা হয়। ওখানে যাওয়ার যে একটা আয়োজন, টিকিট কাটা থেকে শুরু করে, জামা কাপড় গোছানো থেকে শুরু করে, ট্রলি গোছানো থেকে শুরু করে, ওখানকার হোটেল বুকিং থেকে শুরু করে সমস্ত কিছু, এই যে একটা যাত্রা, এই যাত্রার মধ্যে দিয়ে অনেকগুলো মানুষের সাথে না কথা হয়। হোটেলের ম্যানেজারের সাথে কথা হয়, হোটেলের স্টাফের সাথে কথা হয়, নতুন একটা জায়গায় গিয়ে সেখানকার রেস্টুরেন্টের মানুষের সাথে কথা হয়, এলাকাবাসীর সাথে কথা হয়, সেখানকার বাতাস উষ্ণ না শীতল সেটা অনুভব করা হয়, সেখানকার দৃশ্য কতটুকু সবুজ কতটুকু ধূসর সেটা দেখা হয়, সেখানে ধুলাবালির ঘ্রাণ কেমন সেটা দেখা হয়। এটা কিন্তু মোবাইল ফোনে বা এটা বইয়ে হয় না। এই যে সমস্ত কিছু শারীরিকভাবে আস্বাদন করার যে একটা উপায় হচ্ছে ভ্রমণ। এই ছোটাছুটিটুকু না করলে মানুষের স্থবির হয়ে যায়, মানুষের চিন্তাধারাও খুব সংকীর্ণ হয়ে যায়। যে ব্যক্তি বিশ্ব ভ্রমণ করেননি, বিশ্ব ভ্রমণ না হোক, অন্তত ভ্রমণে যতটুকু সুযোগ আছে, যে ব্যক্তি সুযোগ থাকা সত্ত্বেও ভ্রমণ করেন না, তার মন মানসিকতা কিন্তু সংকীর্ণ হয়। তিনি ভালো কর্মকর্তাও হতে পারেন না, লেখালেখির কথা বাদ দিলাম। তিনি যদি শিল্প সাহিত্য জগতের মানুষ যদি নাও হন, তিনি যদি ব্যবসায়ীও হন, তিনি যদি একদম কেরানিও হন, তিনি একটা ছোট লোক প্রজাতির কেরানি হয়ে দাঁড়াবেন যদি ভ্রমণ করার সুযোগ থাকা সত্ত্বেও তিনি যদি ভ্রমণ যদি না করেন। ভ্রমণ করলে মানুষের মন প্রশস্ত হয়, মানুষের চোখ প্রশস্ত হয়, মানুষের চিন্তাধারা প্রশস্ত হয়। ভ্রমণ না করলে আমাদের চোখ, আমাদের মনোজগৎ নিবিষ্ট থাকে 6 ইঞ্চি স্ক্রিনের মধ্যে, আর আমরা প্যানোরামা ভিউটা পাই আমরা যখন কোনো একটা জিনিস দেখতে যাই। যদি আমরা না দেখি, আমরা যদি একটা খাবার যদি না চাখি, আমরা খাবারের মর্যাদা যেমন বুঝবো না শুধু ওই ফুড ব্লগিং দেখে, ঠিক তেমনিভাবে ভ্রমণ না করলে আমরা ছোট লোক থেকে যাব। আমরা যদি মানসিকভাবে বড়লোক হতে চাই, ভ্রমণের কোনো বিকল্প কোনো কালেই ছিল না। যেমন জীবন তো আসলে যাপন না উদযাপনেরও বিষয়, দুঃখটাকেও উদযাপনের বিষয়। তো এই হতাশ যে মানুষগুলি, তারুণ্য বিশেষ করে আত্মহত্যা প্রবণ, তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন শেষ যেতে যেতে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ তুলেছেন, যে হতাশা এবং আত্মহত্যা। প্রকৃতি আমাদেরকে একটা যে জীবন দিয়েছে, এই জীবনটা যেহেতু বিকল্পহীন এবং বারে বারে আর আসা হবে না, বাবা পাগলা যেটা বলে গিয়েছেন, বারে বারে আর আসা হবে না। আমরা কোনো একটা আবেগের মুহূর্তে, হিট অফ দ্য মোমেন্ট, আমরা যদি নিজেকে শেষ করে দিই, খুব সহজ তো শেষ করে দেওয়াটা, শেষ করে দিলে প্রত্যাবর্তন কিন্তু আর হবে না। স্বদেশ প্রত্যাবর্তন বিভিন্ন রাজনৈতিক নেতার হয়, কিন্তু পৃথিবীতে প্রত্যাবর্তন কিন্তু হয় না। কেউ যখন একবার মরে যায়, একবার মরে গেলেই চিরতরে শেষ। আমার মনে হয় যে মরে যাওয়ার ইচ্ছে যদি জাগে, কেউ যেন ভ্রমণে চলে যায়। মরে যাওয়ার ইচ্ছে যদি জাগে, কেউ যেন নতুন একটা কাজে নিজেকে সম্পৃক্ত করে, যে নিজেকে যেন অলস মনে না হয়। ব্যস্ত মানুষরা আমার মনে হয় আত্মহত্যা করে না, ব্যস্ত মানুষরা নিজেকে শেষ করে দিতে চায় না। কারোর মধ্যে যদি আত্মহত্যার প্রবণতা জাগে, আমি তাকে একটা কথাই বলবো শুধু, যে যেহেতু এই জীবনে আর ফিরে আসা হবে না, এবং এই জীবনের হক শুধু একার নয়, আমার জীবনের সাথে আরও অনেকগুলো মানুষের জীবন জড়িত। আমি নিজেকে শেষ করে ফেলা মানে হচ্ছে তাদেরকেও ক্ষতিগ্রস্ত করা। প্রত্যেকটা জীবন কিন্তু একটা বিনিয়োগ, প্রত্যেকটা সন্তান কিন্তু একটা বিনিয়োগের মতো। একজন বাবা মা একটা সন্তানের পেছনে অর্থ, শ্রম, মায়া, মমতা ইত্যাদি অনেক কিছুই বিনিয়োগ করেন। যে প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু একটা প্রজেক্ট। তো আমি যখন নিজেকে শেষ করে ফেলছি, আমি অন্যের একটা প্রজেক্টকে ধ্বংস করে ফেলছি। অন্যের একটা প্রজেক্টকে ধ্বংস করে ফেলার কোনো অধিকার নেই। আমরা ভ্রমণে যাই, নিজেকে ব্যস্ত রাখি, আমরা একে অন্যের সাথে মিথস্ক্রিয়ায় লিপ্ত হই, আমরা আড্ডা দিই, আমরা পার্কে ঘুরে বেড়াই, আমরা গল্প পড়ি, আমরা উপন্যাস পড়ি, আমরা ভালো একটা ধ্রুপদী একটা চলচ্চিত্র দেখি। আমরা সত্যজিতের একটা চলচ্চিত্র দেখলে হয়তো আমাদের বেঁচে থাকতে ইচ্ছে হবে ওই চলচ্চিত্রের নায়ককে বা নায়িকাকে দেখে। আমরা এইভাবে পৃথিবী এক্সপ্লোর করি, উন্মোচন করি। উন্মোচন করতে করতে পরতে পরতে পর্দায় পর্দায় আমরা যখন জীবনের নতুন নতুন অর্থ দেখতে পাবো, আমাদের বেঁচে থাকতে ইচ্ছে হবে। আমার মনে হয় নিজেকে শেষ করে ফেলাটা একটা বোকামি। এবং মজা করে বলা যায় যে কেউ যদি নিজে আত্মহত্যা যদি করতে চায়, তাহলে সেই জন্য প্রস্তুতি নিয়ে, সেই জন্য হাবলঙ্গের বাজার থেকে বিষ বা দড়ি কিনে তারপরে যেন ভালোভাবে আত্মহত্যা করে। এই জীবনটা ক্রমশ ধরেন ছোট হয়ে আসছে, তো সব মানুষের জীবনে আসলে একটা দাগ রেখে যেতে চায়, কিংবা পৃথিবীতে আসার কারণে তার কিছু অংশগ্রহণ রেখে যেতে চায় পৃথিবীর সব কিছুতেই। আপনি আপনার শেষ দিনগুলা কেমন দেখতে চান, এবং অন্যকে কি বলবেন যে সে যে একটা মানব জন্ম নিয়ে আসলো, তার জীবনটা আসলে কিভাবে সার্থক হতে পারে, তার মৃত্যুটা কিভাবে সফল মৃত্যু হতে পারে? নিজের শেষ দিনগুলোকে যেভাবে দেখতে চাই সেটা হচ্ছে শারীরিকভাবে যেন সুস্থ থাকি, আমি যেন অসুস্থ হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাতে শয্যায় যাতে পড়ে না থাকি, এইরকম একটা চাওয়া নিজের কাছে, প্রকৃতির কাছে, সৃষ্টিকর্তার কাছে।
একটা কায়মনোবাক্যে এই চাওয়াটা আছে যে আমি সুস্থভাবে যেন বিদায় নিই। আর যদি আমার শেষ বয়সটা যদি এখনই হয়, এমন যদি হয় আগামী 6 মাসের মধ্যেই মারা যাব, বা এমন যদি হয় আমি 75 বছর বয়সে মারা যাব, আমি চাই আমি সারা জীবন যেন সৃষ্টি করে যেতে পারি, সারা জীবন যেন লিখে যেতে পারি, সারা জীবন এখন যেভাবে বলছি চলছি অন্যকে ভাঙাচ্ছি, এটা যেন সারা জীবন যাতে করে যেতে পারি। আমার যেন জীবনে যেন কখনো স্থায়ী রাইটার্স ব্লকের জন্ম না হয়। আমি লিখতে পারছি না, ছ্যাবলামো করে বেড়াচ্ছি, ইত্রামো করে বেড়াচ্ছি, আমি কম বয়স্ক মেয়েদেরকে আমি উত্ত্যক্ত করে বেড়াচ্ছি। মেয়েদের সাথে ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া যে খুব একটা খারাপ তা না, কিন্তু উত্ত্যক্ত করে বেড়ানো আর মিথস্ক্রিয়া তো এক না। আমি বিপরীত লিঙ্গের কাউকে আমি এভাবে ডিস্টার্ব করে বেড়াচ্ছি। এই যে একটা ছ্যাবলামো মুখর যে একটা জীবন, ওই জীবন যাতে আমার যেন কখনো যাতে না আসে। আমি ছাপ রেখে যেতে চাই এভাবে যে আমি যেন গুরুত্বপূর্ণ অনেকগুলো আরও কবিতা লিখে যেতে পারি। কয়েকটা কবিতা লিখেছি, সেগুলো কিছুটা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে। আমি যাতে আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ ছড়া, কবিতা, গান লিখে যেতে পারি। আমার লেখা রাজনৈতিক কলামগুলো যেন আরও তথ্য সমৃদ্ধ হয়, আরও তত্ত্ব সমৃদ্ধ হয়, আরও বেশি উপাত্ত নির্ভর হয়। আমি এখন পর্যন্ত উপন্যাস লিখিনি। আমি যদি কখনো উপন্যাস লিখি, আমার মৃত্যুর আগে 4-5টা উপন্যাস যেন চিলেকোঠার সেপাইয়ের মতো, গাভী বৃত্তান্তের মতো, এরকমের যাতে মানে একটা টেক্সট বুক এক্সাম্পল হিসেবে যাতে পরিগণিত হয়। মানে লোভ বলে যে আমার কোনো কিছু নেই তা তো না। আমার এরকমের দু একটা উপন্যাস লেখার লোভ আছে। কেউ কথা রাখেনি বা বনলতা সেনের মতো এরকমের দু একটা গান লেখার, এরকম দু একটা কবিতা লেখার লোভ আমার আছে। আমার ভাইয়ের রক্তের আগুনে 21শে ফেব্রুয়ারি, কিংবা তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিয়ে রে, এই ধরনের যে গানগুলো, জয় বাংলা, বাংলার জয়, এ জাতীয় দু একটা স্লোগান মুখর গান, যেগুলো স্লোগানের মতো করে ফিরবে। আব্দুল গাফফার চৌধুরী বা আলতাফ মাহমুদকে আমরা কিন্তু একটা গানের জন্যই মূলত চিনি। এই একটা গানকে বিয়োগ করলে কিন্তু ওনাদেরকে ওভাবে আসলে কালের গর্ভে হয়তো মনেও রাখা হবে না। ওনাদের ছাপ হচ্ছে এই গানটা। আমারও যেন জীবনে এরকম একটা ছাপ যাতে থাকে। আর অন্যদের প্রতি আমার তেমন কোনো আহ্বান বা পরামর্শ নেই। নিজের চাওয়াটা হচ্ছে যে আমি এরকমের একটা গান, এরকমের দুটো উপন্যাস, এরকমের 2-3টে কবিতা। এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এই যে বিভিন্ন দেয়ালে দেয়ালে বিভিন্ন আন্দোলনের সময় লেখা হয়ে থাকে, আমি চাই যে আমারও লেখা এরকমের দু একটা উক্তি, এরকম স্লোগান হোক, দেয়ালে দেয়ালে শোভা পাক। আমি রাস্তায় হাঁটতে হাঁটতে যেন দেখতে পাই যে আমার লেখা একটা উক্তি স্লোগান আকারে ব্যবহৃত হচ্ছে। আমার লোভ এতটুকুই, এইটুকু ছাপ আমি রেখে যেতে চাই।